বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আজকে আমাদের টাইম টেলিভিশনের ডেমোক্রেসি এবং জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শোয়েব আহমেদ, নিউ ইয়র্ক থেকে। আজকে আমরা আলোচনা করব জুলাই বিপ্লবের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে শ্রমজীবীদের অবদান, সরকারের তৎপরতা এবং করণীয় ব্যাপারে। আমার সাথে চারজন এস্টিম গেস্ট জয়েন করেছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন শাহাদাত হোসেন সুমন। উনি সৌদি আরবে বাংলাদেশি শ্রমজীবী হিসাবে কর্মরত ছিলেন। আমার সাথে আছেন সারোয়ার আলম, উনি বাংলাদেশ গভর্নমেন্টের উপসচিব হিসাবে কর্মরত আছেন। আমার সাথে আছেন ডক্টর ইয়াকুব জাকের, যিনি আমরা প্রবাসী নেটওয়ার্কের ট্রাস্টি মেম্বার। এবং আমার সাথে আছেন ডক্টর সৈয়দা রোজানা রশিদ, প্রফেসর ইন্টারন্যাশনাল রিলেশনস, ঢাকা ইউনিভার্সিটি। সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি চলে যাচ্ছি সারোয়ার আলম আপনার কাছে। যেটি হয়েছে যে বাংলাদেশে একটি ঐতিহাসিক বিপ্লব হয়ে গেছে, জুলাই বিপ্লব। এই জুলাই বিপ্লবে ঠিক কতগুলো দেশে কতজন বাংলাদেশি অধিবাসীরা প্রোটেস্ট করার কারণে, বিক্ষোভ করার কারণে ডিটেইন হয়েছেন, তার কোনো সঠিক পরিসংখ্যান আপনার কাছে আছে কিনা? কোন কোন দেশ, কতজন? ধন্যবাদ আপনাকে। একই সাথে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা আপনি বলেছেন যে জুলাই বিপ্লবে আসলে কতজন ব্যক্তি বা আমাদের কতজন প্রবাসী ভাইয়েরা আটক হয়েছিল, এই কারণে এটা আসলে একজ্যাক্ট তথ্য দেওয়াটা এই মুহূর্তে খুব মুশকিল। আমরা এখন পর্যন্ত নতুন আপডেট পাচ্ছি। তার কারণটা হলো যে এই সমস্যাটা হয়েছে মূলত আমাদের সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার এবং সৌদি আরব। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। কারণ এখানে যেটা হয় যে একজ্যাক্ট নাম্বারটা কেন আমরা বলতে পারি না, সেটা হলো যে ধরেন ওই দেশের পুলিশ বা সিআইডি যখন আটক করার পর নিয়ম হচ্ছে তারা সাধারণত আমাদের মিশন এম্বাসি এগুলোকে জানায় কিন্তু যে এই অপরাধে আটক করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে অনেক সময় তারা জানায় না এটা। যেমন আমরা ওই কাতারে যে বিষয়টা আছে, যে কাতারে তারা আটক করেছে আসলে এই এজিটেশন করার কারণে বা মিছিল করার কারণে বা ইরানের কারণে। তো সেখানে তারা প্রথম দিকে আমাদের জানায় না। আমরা পরবর্তী সময় জানতে পেরেছি এবং আসলে এই অপরাধের কারণে কতজনকে আটক করা হয়েছে এইটা যেহেতু ওই সমস্ত দেশগুলি সরকার হয়ে জানায় না অফিসিয়ালি, ফলে আসলে একদম সঠিক সংখ্যাটা বলা আমাদের জন্য খুব মুশকিল। আমরা হয়তো বিভিন্ন স্তরে জানতে পারি। আমরা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে আপনার সংযুক্ত আরব আমিরাতে, যেহেতু এখানে 57 জন বাংলাদেশিকে এবং 24 ঘন্টার মধ্যে ইনস্ট্যান্ট আপনার ফেডারেল কোর্ট আবুধাবি থেকে 24 ঘন্টার মধ্যে পানিশমেন্ট দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এর মধ্যে 3 জন ছিলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, একজন 11 বছর, বাকি জন প্রত্যেকে 10 বছর কারাদণ্ডপ্রাপ্ত ছিল। এবং এছাড়াও শারজাত ওইখানে বেশ কিছু কয়েকজনকে ডিপোর্ট করা হয়েছে, মানে তাদেরকে ধরে নেওয়া হয়েছে। ধরে নিয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত করে আমরা জানতে পারছি 11 জনকে ডিপোর্ট করা হয়েছে। আর ইন দ্য মিনটাইম যেটা হয়েছে যে সংযুক্ত আরব আমিরাত থেকে আমাদের এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোনালাপের পরে তাদেরকে মুক্তি দিয়েছেন মহামান্য শেখ আমির। তো সেই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আর সৌদি আরবে বেশ কিছু আটক আছে আমাদের। সৌদি আরবের একজ্যাক্ট সংখ্যাটা আমরা এখনো বলতে পারছি না। আমরা আমাদের এখন পর্যন্ত হিসাব আছে সেখানে প্রায় 35 থেকে 40 জনের মতো এই কারণে আটক করা হয়েছে। তো এর মধ্যে এখান থেকে এখন পর্যন্ত কোনো রিপোর্টের মানে কেস আগুন করেনি। আর কাতারে 63 জন আটক হয়েছে। 63 জনের মধ্যে ইতিমধ্যে 14 জনকে রিপোর্ট করা হয়েছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বাকিরা এখনো কাতারে জেলে আটক আছে, তো সেটা নিয়ে কাজ চলছে। আর ওমানে 6 জনকে আটক করা হয়েছিল, এই 6 জনের জামিন করা হয়েছে গত পরশুদিন। তো এই ছিল মোটামুটি আমাদের কাছে তথ্য। আর এর বাইরে আমরা খুঁজছি যে আরো কোনো জেলখানায় আরো কোনো জায়গায় পুলিশ আটক করেছে কিনা। কারণ এটা হয় কি, যেহেতু ওই পুলিশ আটক করার পরে কি কারণে আটক করেছে যখন এম্বাসিগুলোকে জানায়, তখন ইয়ে করে তখন হয়তো আমাদের তথ্যটা আসে। তো এই কারণে সঠিক সংখ্যাটা পেতে হয়তো একটু সময় লাগবে। ধন্যবাদ আপনাকে। তো আপনি বলেছেন যে সংখ্যাগুলো আপনি বলেছেন, আরব আমিরাতের যে 57 জন এবং তাদেরকে মুক্তির ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত প্রচেষ্টা এবং সরকারের প্রচেষ্টা, সেটা তো আমরা সবাই জানি। তো সৌদি আরব, কাতার, আরব আমিরাত এবং ওমান, এই 4টি দেশের বাইরে কোনো ইনফরমেশন গভর্নমেন্টের কাছে নেই ডিটেইনিদের ব্যাপারে, তাই তো? না, অন্য কোনো দেশে এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি যে অন্য কোনো জায়গায় আসলে মানে এই রেজিস্ট্রেশনের কারণে আটক হয়েছে কিনা। কারণ এখানে সমস্যাগুলো আসলে আমাদের গালফ কেন্দ্রিকই। কারণ এই সমস্ত দেশগুলোতে যেহেতু কোনো ধরনের এজিটেশন বা মিছিল বা স্লোগান দেওয়া নিষিদ্ধ এবং এটাকে সিরিয়াস অপরাধ হিসেবে গণ্য করা হয়, এই জন্য এই সমস্ত দেশগুলোতে সমস্যা বেশি হয়। সাধারণত ইউরোপীয় বা অন্য কোনো দেশগুলোতে যেহেতু সেখানে ফ্রিডম অফ স্পিচ আছে, তো সেই জন্য হচ্ছে সেখানে সেই সমস্ত দেশগুলোতে এই ধরনের সমস্যাগুলো খুব একটা হয় না। আপনি তথ্য না থাকার ব্যাপারে যেটি উল্লেখ করেছেন একটি কারণ, সেটি আপনি বলেছেন যে পুলিশ ওইসব আরব কান্ট্রিগুলোতে অ্যারেস্ট করার পরে নিয়ম অনুযায়ী বাংলাদেশের দূতাবাসগুলোকে জানানোর কথা, সেটি তারা জানায়নি, নাকি বাংলাদেশের দূতাবাসগুলো সেই ইনফরমেশনটিকে? এটি যেটা হয়েছে আসলে কিছু কিছু ক্ষেত্রে তারা জানায়নি। এই কারণে ধরেন যেমন মিছিল করেছে,
তো মিছিল করার কারণে আসলে তারা ওই সময় তো ওই মিছিল থেকে হয়তো কয়েকজনকে আটক করেছে, বাকিদেরকে যেটা হয়েছে ওইখানে ফুটেজ দেখে তারা মেসেজ করে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। তো জিজ্ঞাসাবাদ করার পরে যখন তারা কনফার্ম হয়েছে তখন তাদেরকে আসলে আটক দেখানো, তারা আগ পর্যন্ত কিন্তু তারা এই পুলিশ হেফাজতে ছিল। তো এই জন্যই আসলে সঠিক সংখ্যাটা ওই ওই দেশের কর্তৃপক্ষ জানায়নি। যখন বাংলাদেশ এম্বাসি গুলো সংবাদ পেয়েছে বা জানতে পেরেছে কোনো কোনো মাধ্যমে, তখন তারা যোগাযোগ করেছে। যোগাযোগ করার পর তারা বলছে যে আমরা তোমাদেরকে জানাবো। তো জানানোর পরে আসলে যেটা হয় কি অনেক সময় লেগে যায়, তারাও অনেক সময় দেখা যায় সবাইকে আটক করে রেখেছে। আসলে এই অপরাধের কারণে আটক করেছে কিনা এটা ইনস্ট্যান্ট তারা জানায়নি, তা না জানার কারণে আসলে সঠিক সংখ্যাটা এখনো বলা যাচ্ছে না। তাছাড়া এই এই সময়টাতে যেটা হয় কি শুধু যে আপনার এই ধরনের এজিটেশন বা মিছিল করার কারণে যে মানে শুধু আটক করছে না, অন্যান্য কারণে অন্যান্য অপরাধের কারণে অনেক সময় আমাদেরকে আটক করে। যেমন আমাদের সৌদি আরবে একটি জায়গাতে আমাদের বাংলাদেশের দুটো মারামারি করেছে। তো মারামারি করার কারণে যেটা সংঘবদ্ধ অপরাধ সেগুলো আটক করছে। তো আমরা প্রথম মনে করেছিলাম যে এখানে হয়তো যে যে এই জুলাই ঘটনা আসলে আটক করবে, পরে দেখা গেল যে না, ওইটা আসলে আটক করা হয়েছে আমাদের দুটো গ্রুপ, আমাদের দুটো জেলার জি কিছু কমিউনিটি তারা নিজেরা গন্ডগোল করছে, জন্য আটক করা হয়েছে। জি। তো এই জন্য কিন্তু সরকার যদি সঠিক সংখ্যাটা না জানে তাহলে সরকার কাদেরকে সহযোগিতা করবে তার একটি বড় প্রশ্ন রয়ে যায়। এবং আপনি যে সময়ের ব্যাপারটি বলছেন, জুলাইয়ের মিড জুলাই থেকে এখন পর্যন্ত তো অনেকটুকু সময় হয়েছে, প্রায় 2 মাসের মতো হয়ে গিয়েছে। আপনার কি মনে হয় না যে বাংলাদেশ সরকার 2 মাসের মধ্যে অ্যাটলিস্ট কতজন এই স্পেসিফিক কারণে আটক হয়েছে তা নিরূপণ করা দরকার ছিল? এখানে কি সরকারি কোনো গাফিলতি আপনি দেখতে পাচ্ছেন? না না না, এটা যেটা হচ্ছে আমাদের মিশনগুলি এম্বাসিগুলি সেখানে কাজ করছে। আমাদের এম্বাসিগুলি প্রতি মাসে কিন্তু জেলখানা ভিজিটে যান। জেলখানা যখন ভিজিটে যান তখন কে কি কারণে আটক হয়েছে তখন সেগুলো দেখা হয়। তো এখানে যেটা হলো, এখন পর্যন্ত যে তথ্যগুলো আমরা পেয়েছি এই তথ্যগুলো আমরা পেয়েছি, মানে এর বাইরে আরো কোথাও আছে কিনা সেটা আমাদের এখন পর্যন্ত জানা নেই, তবে এই তথ্যটা আমরা পেয়েছি। যেমন ধরেন আপনার এখানে ইউএইতে যে আপনার 57 জন আটক হয়েছে, এখানে একটা মজার বিষয় হলো এই 57 জনের মধ্যে কিন্তু একজন কিন্তু ইন্ডিয়ান, মানে বেসিক্যালি আমাদের 56 জন, মানে সেও কিন্তু বাংলায় কথা বলে এবং বাংলায় এসে আমাদের সাথে স্লোগান দিয়েছে। এবং ফর্চুনেটলি যেটা হয়েছে এই 57 জনের সাথে এই 56 জনের সাথে একজন ইন্ডিয়ানও মুক্তি পেয়েছে, মানে তাকে সহ 57। তো এখন বিষয়টা হয় কি যে এটা ওই পুলিশ যখন ধরে নিয়ে যায় তখন তো ওই সময় তৎক্ষণাৎ যদি না জানায়, তারপরে তো আমাদের কর্তৃপক্ষ তাকে নোটবল পাঠায় ওদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে আটক করা হলো, সেখান থেকে পুলিশের কাছে যায়, ইন্ডিয়া মিনিস্ট্রি যায়, অথবা আমাদের যখন মিশনগুলি জেলখানা ভিজিটে যায় তখন কনফার্ম হয় যে আসলে হ্যাঁ এত সঙ্গে আটক হয়েছে এই অপরাধে। তো এই বিষয়গুলো আছে। আর যেহেতু এটা একটা সেন্সিটিভ ইস্যু, এইটা সঙ্গত কারণে সরকারগুলি আসলে তারা ওই সমস্ত দেশের সরকারগুলি বা কর্তৃপক্ষ তারা নিশ্চিত না হয়ে আমাদেরকে বলেন। তো আমাদের এখনো প্রচেষ্টা প্রহত আছে যে আমরা যে তথ্যগুলো পেয়েছি এর বাইরে আরো কোথাও আটক হয়েছে কিনা এটা। আচ্ছা, আপনার কাছে আমরা আবার আসবো। আমি চলে যাচ্ছি ডক্টর ইয়াকুব জাকেরের কাছে। ডক্টর ইয়াকুব জাকের, আপনি তো আমরা প্রবাসী নেটওয়ার্ক নামে একটি সংগঠন রান করছেন, আপনি ট্রাস্টি মেম্বার। আপনি কি আপনার সংগঠনটা কি কাজ করে? আমরা জানি এটা ইউএস ভিত্তিক একটি সংগঠন, এটি কি কাজ করে তার একটি ছোট ব্যাকগ্রাউন্ড আমাদেরকে দিবেন? একই সাথে সারোয়ার আলম যে সংখ্যাগুলো বললেন, আরব আমিরাতে 57 জন, কাতারে 14 জন, সৌদি আরবে 35 থেকে 40 জন, ওমানে 6 জন যিনি জামিন পেয়েছেন, এর বাইরে কোনো দেশ অথবা এর বাইরে এই দেশগুলোর মধ্যে কোনো সংখ্যা আপনাদের জানা আছে কিনা? থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা প্রবাসী নেটওয়ার্ক এই জুলাই বিপ্লবে যখন আমরা শুনছি স্টুডেন্টদের সাথে একাত্মতা প্রকাশের জন্য আমাদের সংগঠনটার আবির্ভাব হয়েছে, যখন শুনলাম যে মধ্যপ্রাচ্যে এতজন আটক হচ্ছে তখন আমরা একটা কিছু এতজন মানে কতজন? আপনার কাছে কোনো সংখ্যা আছে? হ্যাঁ, এই ব্যাপারে আমি আসতেছি। আসলে আমরা যখন একসাথে হয়েছি আমাদের ইউএস ভিত্তিক বিভিন্ন পেশার লোকজন, আমি একজন সায়েন্টিস্ট, এর বাইরে টিচার আছে বা বিভিন্ন পেশার লোকজন আছে, আমরা সবাই প্রবাসী এবং অন্য প্রবাসীরা কষ্টে আছে এবং তাদের যৌক্তিক কারণে তারা আন্দোলন করে আটকা পড়ছে, এরকম কথা শোনার পরে তাদেরকে সাহায্য করার জন্য আসলে আমাদের সংগঠনটার আবির্ভাব হয়েছে। এরপরে আমরা সংগঠনটা যদিও আমাদের প্রথমে এই উদ্দেশ্যে, এরপরে আমাদের হচ্ছে সবার মধ্যে যাতে কানেক্টিভিটি বাড়ানো যায় প্রবাসীদের মধ্যে, এই ব্যাপারে কাজ করার আমাদের ইচ্ছা আছে। আর প্রবাসীদের কিভাবে জীবনযাত্রা ভালো করা যায় এই ব্যাপারে বিভিন্ন প্রকল্প ভিত্তিক কাজ করার আমাদের প্ল্যান আছে। তবে আমরা ইনিশিয়ালি যে কাজগুলো করছি, আমরা এই ব্যাপারে ইনফরমেশন গুলা যারা আটক হয়েছে এবং যারা ডিপোর্ট হয়েছে এই ব্যাপারে আমরা ইনফরমেশন নেওয়ার জন্য ট্রাই করছি। আমাদের আসলে সোর্স হচ্ছে আমাদের ফ্রেন্ড। কি ইনফরমেশন পেয়েছেন? কোন দেশ, কতজন? যেমন কাতারে আমরা যতটুকু ঘটনাগুলো আমি শুনছি, কারণ আমি ওমানেও আমাদের সোর্সের সাথে কথা বলছি, কাতার, আবুধাবি প্লাস সৌদি আরব, সব দেশগুলোতে কথা বলার পরে যতটুকু জানছি, আসলে জুলাইয়ের 19 তারিখ ছিল শুক্রবার, যখন জুলাই 16 তারিখে আবু সাইদ শহীদ হয়, এরপরে এই ঘটনাটা ওদের সাধারণ প্রবাসী যারা খেটে খাওয়া প্রবাসী যারা, তাদের মধ্যে অনেক উত্তেজনা তৈরি করে। তারাও এই ব্যাপারে খুবই বিরক্ত হয় গভর্নমেন্টের উপরে এবং
সাধারণত বাংলাদেশিরা প্রত্যেক শুক্রবার সন্ধ্যার সময় নির্দিষ্ট স্থানে আড্ডা দেয়, যেমন সৌদি আরবের হচ্ছে জুবাইলে ওরা আড্ডা দেয়, বা কাতারে ফিরোজ আব্দুল আজিজে আড্ডা দেয়। এবং এই ব্যাপারে আমি কাতার থেকে খবর পাইছি, কাতারে প্রায় 400 জনের মতো আটক হয়েছিল। এর মধ্যে 130 জনকে জুলাইয়ের 21 তারিখের মধ্যে বাংলাদেশে ডিপোর্ট করে দেওয়া হয়েছে। ইনিশিয়ালি আসলে আমরা তাদের যোগাযোগ নাম্বার পাই নাই। রিসেন্টলি মানে লাস্ট উইকে আপনি আমি বলছেন যে কাতারে 400 জন অ্যারেস্ট হয়েছে এই জুলাই বিপ্লবের জন্য, যারা মিছিল মিটিং বা কোনো রকম প্রতিবাদ সমাবেশ করেছে, এর মধ্যে 130 জনকে তখনই ডিপোর্ট করা হয়েছে, তাই বলছেন তো? তৎক্ষণাৎ 2 দিনের মধ্যে তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল। আচ্ছা, জি, এটা গেল কাতার। হ্যাঁ, এরপরে সৌদি আরবে জুবাইলে, এখানে আসলে শাহাদাত আছে, ওর ইনফরমেশন ভালো বলতে পারবে। আমরা যতটুকু খবর পাইছিলাম ওখানেও 400-র মতো অ্যারেস্ট হয়েছে। তবে সৌদি আরবের অ্যারেস্ট বা কাতারের অ্যারেস্ট গুলো হচ্ছে কেউই শো করে না এবং মিডিয়াতেও আসে নাই। আর আমাদের আমরা এই ব্যাপারে সৌদি আরবে 400 জনের মতো অ্যারেস্ট হয়েছে, সেটি আপনার সূত্র আপনাকে বলেছে, তাই তো? হ্যাঁ। ওমান এবং আরব আমিরাতে কোনো ইনফরমেশন আপনার কাছে কি জানা আছে? না, ওমানে যোগাযোগ করছিলাম, ওমানের সোর্স আমাদেরকে ওরা কোনো ইনফরমেশন দিতে পারে নাই। সৌদি আরবে? আর সৌদি আরবের ক্ষেত্রে এই যে সৌদি আরবে জুবাইলের ইনফরমেশন গুলো পাইছিলাম, অন্য ইনফরমেশন গুলো আমরা আরব আমিরাতে কি 57 জনের বাইরে কোনো ইনফরমেশন আপনার জানা আছে? আমরা সৌদি আরবে এই 13 জনের ইনফরমেশন আমাদের হাতে আছে। কাতারে 7 জনের ইনফরমেশন হাতে আছে যাদেরকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে, এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তারা যাতে আর কখনো ওই দেশে ব্যাক না করতে পারে। আর আরব আমিরাতে 57 জনের বাইরে কারো ইনফরমেশন কি জানা আছে? না, আরব আমিরাতে 57 জনের কথাই আমরা জানতে পাইছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সরকারের যে সংখ্যা, সেই সংখ্যাটার সাথে আপনাদের সংখ্যার একটা ব্যাপক গড়মিল। সরকারের সংখ্যা অনুসারে সৌদি আরবে 35 থেকে 40 জন, আপনারা বলছেন 400 জন। তো এখন প্রশ্ন হচ্ছে বাকি 370 জনের দায়িত্বটা কে নিচ্ছে, তাদের জন্য কে কাজ করছে, সে ব্যাপারে আসছি। এর মধ্যে আমাদের সাথে জয়েন করেছেন ডক্টর সায়েদা রোজানা রাশিদ, উনি অধ্যাপক, ঢাকা ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। অধ্যাপক, আপনার কাছে আমরা আসবো খুব তাড়াতাড়ি। তার আগে আমি ছোট করে একটু, আমাদের সাথে আরও আছেন শাহাদাত হোসেন, উনি সৌদি আরবে বাংলাদেশি শ্রমজীবী হিসাবে কর্মরত ছিলেন, এবং উনি ফার্স্ট ভিকটিম, উনি প্রোটেস্ট করে অংশগ্রহণ করেছেন এবং সেখানে থেকে উনি ডিপোর্ট হয়ে এখন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। শাহাদাত, আপনার কাছে জানতে চাবো, আপনার অভিজ্ঞতা কি আমাদের সাথে একটু বর্ণনা করবেন? কি হয়েছিল ওই দিন? আপনারা কেন প্রোটেস্টে গিয়েছিলেন? এটা কি কোনো অর্গানাইজ প্রোটেস্ট ছিল? আপনি কি আপনার ওই অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন? কেন আপনারা কিভাবে প্রোটেস্ট করেছেন, কিভাবে পুলিশ আপনাদেরকে অ্যারেস্ট করেছে? অবশ্যই আমি আমার কি সমস্যা ছিল আমি এটা শেয়ার করতেছি। আমি এখানে আপনার 19 তারিখ ছিল, 19 তারিখ শুক্রবার, ঠিক আছে। ওখান থেকে আমাদেরকে 13 জন স্পট থেকে তুলে নিয়ে আসছে, আনার পরে আমাদেরকে জেলে রাখছে আপনার 45 দিন। আমাদেরকে বাইরে যোগাযোগ করার সুযোগ দেয় না, কারোর সাথে কথা বলার সুযোগ দেয় না। তারপরে আপনি জেলে ছিলেন 45 দিন বললেন, তাই তো? আপনাকে জেলে রেখেছে 45 দিন ওখান থেকে অ্যারেস্ট করার পরে? জি জি জি, 45 দিন রাখছে। আমি এই 45 দিনে কি বাংলাদেশ সরকারের দূতাবাসের কেউ আপনাদের সাথে যোগাযোগ করেছিল? না, দূতাবাস থেকে কেউ যোগাযোগ করেন না। আমি দূতাবাসকে ফোন দিছিলাম যে আমাদের জুবাইল দায়িত্বে আছে ফয়সাল ভাই, উনি দায়িত্বে আছে জুবাইল, ওখানে আপনার আউটপাসের কাজ করে উনি, ওনাকে আমি কল দেওয়া হয়েছে। কল দেওয়ার পরে আমি বললাম ভাই এই সমস্যা হয়, তোমরা তো কোটার বিরুদ্ধে মানে কোটার আন্দোলনে তোমরা জেলে গেছে, এইভাবে আমাকে কথাটা বলছে। এটা কে বলেছে? দূতাবাসের কোনো কর্মকর্তা বলেছে? আপনি কি তার নাম জানেন? ফয়সাল, ওনার নাম হলো ফয়সাল হোসেন, উনি কনসুলারের দায়িত্ব, উনি কাজ করতেছে জুবাইলে। আপনার এরিয়াতে তো ভাগ করা আছে, যেমন দামামে একজন, জুবাইলে একজন, রিয়াদে একজন, এরকম সাইডে সাইডে একজন থাকে যে দূতাবাসের। উনি ফয়সাল, উনি কোন এলাকার কর্মকর্তা? উনি আউটপাসের কাজে করে। উনি যারা অবৈধ হয়ে যায় বা কোনো ঝামেলা হইলে উনি বাংলাদেশের ইয়েগুলো হ্যান্ডেল করে। সরাসরি এম্বাসি তো এখান থেকে আসে না, এটা ব্রাঞ্চ ভাগ করে দিছে। মনে করেন একজন এম্বাসির লোক আছে, উনি ওই থানারকে কন্ট্রোল করবে, বা ওখানে অবৈধ লোক থাকলে ওদেরকে কন্ট্রোল করবে, উনি এই দায়িত্বে আছে এখানে। আচ্ছা, জি। তারপর কি হলো? আপনি 45 দিন পরে আপনার কি হলো? তারপর আমি একদিন ফোন দিয়েছিলাম, আমি যে বললাম ভাই এমনি এমনি অবস্থা, আমরা তো এখানে যে যখন ছাত্রদের বুকে গুলি চলছিল তখন আমরা প্রবাসীরা সহ্য না করতে পারি, আমরা এখানে বা আয়োজন করছি এখানে, এমনকি লোক ওখানে ফেজেন ছিল। তারপর এখানে ফেজেনের ভিতরে আমরা কিছু আলোচনা করছিলাম যে আমাদের ছাত্রদের বুকে কেন গুলি চলতেছে, সে তো আমাদের ভাই,
তো সবাই এটা নিয়ে আলোচনা করতেছে, ওইখানে দ্বারা আমরা স্লোগান দিচ্ছি, তখন আমাদেরকে পুলিশ স্পট থেকে ধরে নিয়ে আসছে। পরবর্তীতে এখানে আমি আসার পরে আপনার থানাতে আমাদেরকে জেল থেকে আবার থানায় নিয়ে গেছে, আবুহারি থানায় নিয়ে গেছে। ওখান থেকে আমি ফোন দিছি ফয়সাল ভাইকে, ওনাকে ফোন দিয়ে বললাম ভাইয়া এমনি এমনি অবস্থা, হয় তোমরা এগুলা করতে গেল কেন, মানে এভাবে কথাগুলো বলে পরবর্তী বললাম ভাইয়া আমরা তো আপনি বলছেন জুলাই 19 তারিখের কথা, তখনও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এবং দূতাবাসের কর্মকর্তা ফয়সাল আপনাদেরকে সাহায্য করার পরিবর্তে। তখন না ভাইয়া, তখন অলরেডি চলে গেছে আপনার আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে অলরেডি, শেখ হাসিনা আপনার ইন্ডিয়াতে চলে গেছে, মানে 5 আগস্টের পরে আপনার সাথে এই কথাটা হয়েছে দূতাবাসের কর্মকর্তা ফয়সালের সাথে, এবং তখনও উনি বলছেন যে কেন তোমরা গিয়ে এই প্রোটেস্ট করছো, তাই তো? হ্যাঁ, কেন এখানে এগুলা করতে গেলে। পরবর্তীতে আমি বললাম যে আপনি একটু এখানে আসেন, জেলে আসে আমাদের পরিস্থিতি দেখে যান। আর আমরা আমাদেরকে এমন ভাবে রাখছে মনে হয় যে আমরা এখানে মার্ডার করছি, মার্ডারের আসামিদের সাথে আমাদেরকে রাখছে, তোমাদের চেহারা দেখি কি আমাদের লাভ আছে কিনা, এভাবে উনি কথাটা বলছে, তোমাদের চেহারা দেখে আমাদের কি লাভ। আচ্ছা ঠিক আছে, পরে আপনি কিভাবে ডিপোর্ট হলেন? আপনাকে এই দেশে পাঠিয়ে দিল কিভাবে, কে? আমাদেরকে এখানে পাঠাইছে আপনার 4 তারিখে সৌদি গভর্নমেন্ট। হ্যাঁ, সৌদি গভর্নমেন্ট, একসাথে আমরা আসছি 10 জন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো শাহাদাত, আমি আপনার কাছে আবার আসবো। জাস্ট আমাদেরকে একটা কথা ইনফরমেশন দেন, সেটা হচ্ছে আপনার জানা মতে, আপনি যেহেতু সৌদি আরবে ছিলেন, আপনার জানা মতে সৌদি আরবে আপনার মতো মোট কতজন আটক হয়েছে বলে আপনি শুনেছেন বা প্রত্যক্ষ করেছেন সর্বমোট? ভাইয়া ওইখানে ভিতর থেকে 3 থেকে 400 লোক গ্রেফতার হয়েছে। আমরা যে 12 জন আমার সাথে ছিল, একসাথে ছিলাম, তাদের নাম্বারগুলো আমি সংগ্রহ করতে পারছি এবং কি তাদের পাসপোর্ট গুলো আমি সংগ্রহ করতে পারছি। আমি তো ভিতরে আমরা ঢোকার পর এমন পৌঁছেছিলাম ভাইয়া যে ফ্যামিলিকে 1 মিনিট ফোন দিয়ে বলবো আমরা এই সমস্যাটা আছে বা ইয়েতে, ওইখান থেকে কেউ আসলে বলে ওরা নাই, মানে এরকম প্রসঙ্গে আমাদেরকে রাখছে। তো যে আউট থেকে কেউ আসে জিজ্ঞেস করে যে লোকগুলো আছে কিনা, ওনারা ডাইরেক্ট বললে এখানে কেউ নাই। পরে আমরা জেলে গেছি, ওইখান থেকে টেলিফোনের মাধ্যমে এম্বাসিতে আমি একটু ফোন দিলাম বা বাইরে আলাপ করছিলাম। এই যে জাকির ভাই আমাদের, উনিও এগুলা নিয়ে উনিও অনেক চেষ্টা করছে অস্ট্রেলিয়ার। আমরা প্রবাসী নেটওয়ার্কের জাকির সাহেব যিনি আমাদের সাথে আছেন, ওনার সংগঠনের পক্ষ থেকেও আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করা হয়েছে, তাই তো? হ্যাঁ, চেষ্টা করছিল কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের কোনো সাহায্য আপনারা পাননি। সারোয়ার আলম, আপনার কাছে আমি আসছি। আপনার হিসাব মতে যেটা সৌদি আরবে 35 থেকে 40 জন, সেই সংখ্যাটাকে কন্ট্রাডিক্ট করে 2 জন বললেন। আমরা প্রবাসী নেটওয়ার্কের ডক্টর ইয়াকুব জাকের বললেন সংখ্যাটা 400, সেটাকে সাপোর্ট করলেন ভিকটিমদের একজন শাহাদাত হোসেন। ধরেন পুলিশ যখন অ্যারেস্ট করে, তো হয়তো কোনো না কোনো কমিউনিটি থেকে জানতে পারে আমাদের মিশনগুলো, এম্বাসিগুলো যেহেতু আটক করা হয়েছে, যখন পুলিশের কাছে জানতে যাওয়া হয় তো তখন সমস্যা হচ্ছে তারা যদি একজ্যাক্ট নাম্বারটা না বলে। যেমন ধরেন কোনো একটা জায়গা থেকে হয়তো 20 জন আটক করছে, তো 20 জন আটক করে দেখলো যে এদের মধ্যে হয়তো 10 জনই কামানায়, মানে তারা হয়তো মানে ইলিগাল আনডকুমেন্টেড হয়ে গেছে, তো তারা ওই ট্রাভেল পারমিট দিয়ে হয়তো তাকে মানে পাঠিয়ে দিয়েছে। তখন কেস ডায়েরিতে হয়তো সে শো করে না যে আসলে সে এজিটেশনের কারণে হচ্ছে এটা যখন হচ্ছে, যখন কোনো কনভিকশন হয় পানিশমেন্টে, তখন মোটামুটি কনফার্ম হওয়া যায় যে আসলে হ্যাঁ এটা এই এজিটেশন বা মিসিং করার কারণে। কনভিকশন হওয়ার আগে কি বাংলাদেশ সরকারের ইন্টারভেনশন দরকার নেই তাদেরকে ছাড়ানোর জন্য? তাদের অপরাধ তো হচ্ছে কোনো ফৌজদারি অপরাধ না, তাদের অপরাধটা হচ্ছে তারা প্রোটেস্ট করেছে, যেই প্রোটেস্টের কারণে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতন হয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থার দিকে বাংলাদেশ যাচ্ছে। এখন এই সরকারের পার্ট হিসাবে আপনাদের এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে আপনি এবং আমি শুধু আপনাকে বলছি না, আপনাদের পুরো সরকারকে বলছি, আপনাদের কি উচিত না যে এই কিছু অপরাধ হয়ে যাওয়ার আগে, শাস্তি হয়ে যাওয়ার আগে তাদেরকে ইন্টারভেন করে, যেভাবে আপনারা আরব আমিরাত থেকে 57 জনকে নিয়ে এসেছেন সেভাবে বাকিদেরকে মুক্তির ব্যবস্থা করা? না, এখানে যেটা হয়ে গেছে 2টা বিষয়। একটা হলো যে যখন আপনার জুলাই 19 থেকে 20 তারিখ বা ওই 25 থেকে আগ পর্যন্ত যারা মানে আপনার আটক হয়েছিলেন, তো তখনকার আসলে সরকার অবস্থান ছিল যে তাদের বিষয়ে সরকার হচ্ছে যে ডিনাই করবে, অ্যাভয়েড করে দেবে, এবং যেটা হলো যে তাদের বিষয়ে দায়ী দিতে আসলে সরকারের কথা বলছেন আপনি, হাসিনা সরকারের কথা বলছেন। এটা আমি মনে করি এটা মোটেও ঠিক হয়নি, এবং এটার কারণ হচ্ছে কি, যত কিছু হোক না কেন সে আমাদের দেশের নাগরিক, সুতরাং তাকে লিগ্যাল সাপোর্ট দেওয়াটা এটা আইনত এবং মোরাল হচ্ছে এটা আমাদের একটা অবলিগেশন অবশ্যই আছে বলে মনে করি। মানে প্রথম স্টেপ তো আপনার সরকারের হবে সংখ্যাটাকে নিরূপণ করা এবং ব্যক্তি হিসাবে কারা কারা আটক আছে তাদের ইনফরমেশন, সেই ইনফরমেশনটা তো আপনাদের অনেকটুকু গলদ দেখা যাচ্ছে, অলরেডি আমাদের ডিসকাশনে ফুটে এসেছে। না, কিন্তু এখানে যেটা হয়েছে যে তখন মিশনগুলি যেটা করেছে এটা কি বাইপাস করেছে বা অ্যাভয়েড করেছে, যে না মানে এটা আমাদের বাংলাদেশের মূল পপুলেশনকে রিপ্রেজেন্ট করে না, মূল টোটাল আমাদের প্রবাসী যারা তাদেরকে রিপ্রেজেন্ট করে না,
নানাভাবে ওই সমস্ত কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এরাই কিন্তু মূলত বাংলাদেশি না, মানে তাদেরকে নানাভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। এটা হয়তো যেহেতু সরকারের এরকম ইনস্ট্রাকশন ছিল তার কারণে ওই সময় ঘটছে এটা। আর কিন্তু আমরা যেটা মনে করি সেটা অবশ্যই জি, আমি আপনার কাছে আসছি সারোয়ার আলম। আমি একটা স্পেসিফিক প্রশ্ন করি, সেটা হচ্ছে আমাদের প্রবাসী শ্রমিক শ্রমজীবী শাহাদাত যেই কথাটা বললেন 5 আগস্টের পরে সরকার পট পরিবর্তনের পরেও সরকার থেকে তো দূতাবাস থেকে তো ওনাদের সাথে যোগাযোগ করা হয়নি। ওনারা যখন যোগাযোগ করেছেন তখন স্পেসিফিকলি একজন কর্মকর্তার কথা উনি বললেন, ফয়সাল। উনি উল্টা ওনাদেরকে ধমকিয়েছেন, কেন ওরা প্রোটেস্ট করেছে, কেন বিপদে পড়েছে, কেন এইসব করেছে। কর্মকর্তা কি এখনো আছেন নাকি উনি স্যাকড হয়েছেন? এটা আমার জানা নেই, আমি একটু নোট নিলাম। এটা শাহাদাত, এটা কোন মানে সৌদি আরবের কোন এলাকায় বলেন এটা? শাহাদাত ভাই কাকে ফয়সাল কোন এলাকায় দায়িত্ব পালন করেন? জুবাইল আল জুবাইল, সৌদি আল জুবাইল। সে কি আমাদের, আমি একটু জানি, সে কি আমাদের এমবাসি কোন রেগুলার স্টাফ নাকি আসলে আউটসোর্সিং? জি রেগুলার। উনি আবার এই লাস্টের কাজগুলো উনি করে, অল জুবাইলের দায়িত্ব ওনার হাতে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা খোঁজ নেব যে এটা, কারণ যেহেতু 5 তারিখে এরকম কতজন আছে সারোয়ার আলম? এরকম একজন ফয়সালের কথা আমরা জানতে পারলাম আজকে। আপনার ধারণা এরকম এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কতজন ফয়সাল আছে যারা এখনো বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে? স্যারা দেখে আমাদের কি লাভ? মানে ডাইরেক্ট উনি এভাবে বলতে যে আমাদের স্যারা দেখে কি লাভ? আমি বলছি ভাইয়া সব এমবাসি তো আসতেছে অন্য কাজে, আর আমরা যে মামলা এখানে আসছি আমাদের এটা তো ভাইয়া কিছু না, তোমাদের স্যারা দেখার তো আমার দরকার নেই। মানে এইভাবে কথাটা বলছেন, আমি ফোনটা কেটেছি, আর কি বলবো না, ফোনটা কেটেও দিয়েছেন। তো সারোয়ার আলম, আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম ফয়সাল আপনাদের বিভিন্ন দূতাবাসে কতজন আছে যারা বিগত সরকারের এজেন্ডা এখনো বাস্তবায়ন করে যাচ্ছেন এবং যারা এখনো অসহযোগিতা করছেন, এবং তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা কি? সরকার তাদের ব্যাপারে কি চিন্তা করছে? না, এখানে এটা টোটাল এখন যেটা হচ্ছে গভর্নমেন্ট আস্তে আস্তে সবগুলো রিসেবল করছে, কিছু কিছু চেঞ্জ করতেছে। কারণ যেটা হলো ধরেন গত 15 বছরে যারা দায়িত্ব পালন করছে, মানে সরকার তার লাইনের লোকগুলোকে সব জায়গায় বসানোর চেষ্টা করছে বা নিয়োগ দিয়েছে। তো এখন যেটা হলো যে যারা এরকম এখনো আগে সরকারের মানে ওই যে যারা বলা হয় যে পতিত সরকারের এখন দোষর হিসেবে কাজ করছেন, আমরা গভর্নমেন্ট সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছে এবং যারা দায়িত্ব পালন করতেছে মানে হয়তো ব্যবস্থা হয়তো নেবেন। এখানে যেটা হয়েছে আসলে এম্বাসি গুলোতে কয়েকটা উইং এর লোক থাকে, তো ডিপ্লোম্যাটিক উইং, কমার্শিয়াল উইং, পাসপোর্ট উইং এবং লেবার উইং। তো ফলে এক একটা উইং হচ্ছে এক একটা মিনিস্ট্রি নিয়োগ দেওয়া হয়। তো ফলে হচ্ছে কি এটা তো সেন্ট্রাল একটা প্ল্যান করে হয়তো এটা ব্যবস্থা করা হবে। কিন্তু এই যে ঘটনাটা ঘটছে এটা অবশ্যই দুঃখজনক এবং মানে শাস্তিযোগ্য অপরাধ। কারণ একটা সরকারের দায়িত্বশীল মানে কর্মচারী হোক, সে যখন জানতে পারছে যে তার একজন নাগরিক যখন জেলখানায় আছে, সাহায্য চেয়েছে, এটা অবশ্যই উচিত ছিল সাধারণত রেসপন্স করা এবং এম্বাসিকে জানানো যে এই ব্যবস্থা নেওয়া উচিত। ব্যবস্থা না নিলে অবশ্যই আমরা নিতাম। আমরা কিন্তু এইটা নিয়ে প্রতিনিয়তই আমাদের বিশেষ করে গালফ কান্ট্রি গুলোতে আমাদের প্রতিদিন যোগাযোগ হচ্ছে যে আমার যেমন গত পরশু দিন আগে 2 দিন আগে ওমানে 4 জনের দামে এসেছে, গত পরশু দিন দামে এসেছে, তখন কোর্ট হিয়ারিং হচ্ছে। আমরা তখন এখান থেকে সাথে রিপোর্ট চাচ্ছি যে কি হয়েছে। কিন্তু বিষয়টা হলো সারোয়ার আলম, আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি যে সরকার যদি তার দায়িত্ব পালন করে, যেমন 57 জনকে মুক্ত করেছে, আপনি ওমানের 4 জনের কথা বলছেন, কিন্তু সংখ্যাটা কিন্তু 4 না, সংখ্যাটা কিন্তু 400। না, আরো বেশি। সেটা বলছি কারণটা হলো এখানে দুটো বিষয়। একটা হলো যে আপনার এখানে জানা যায় 3টা উপায়। একটা হলো যে যারা আসলে ভিকটিম হয়েছে তাদের সোর্স থেকে, যদি তাদের ফ্যামিলি বা এখানে বন্ধু বান্ধব যারা আছে, যখন তারা মিশনকে জানায়, এম্বাসিকে জানায়, তখন জানতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইভেন যখন পুলিশ যখন জানায়, পররাষ্ট্র মন্ত্রক যখন জানায় যে তোমাদের এতগুলো আটক করা হয়েছে এই অপরাধের কারণে, তখন। আর একটা হলো যখন হচ্ছে আমাদের মিশনের কর্মকর্তারা যখন জেলখানা ভিজিটে যান যে কি অপরাধে বাংলাদেশের নাগরিক সেখানে আটক আছে জেলখানায়, যাওয়ার পরে তখন এখান থেকে তথ্যগুলি পায় যে আসলে এই কারণে আটক হচ্ছে। এখন যতক্ষণ পর্যন্ত একটা কেস ডায়েরি তৈরি না হয় এই পারপাসে এই অপরাধ আটক করা হয়েছে, তখন পর্যন্ত আসলে মিশন আমাদেরকে অফিসিয়ালি জানাতে পারে না যে আসলে এই পারপাসে। কারণ এখানে যেটা হয়েছে কি যে আপনার আটক করে যখন দেখছে যে এরা ইলিগেল, মানে ডকুমেন্ট নেই বা ইকামা নাই, তখন পরের দিনে রিপোর্ট করে দিচ্ছে। যেমন সৌদি থেকে যারা আসছেন, কাতারও বেশ কয়েকজন দেখলাম যে তাদের ইকামা নাই, এই জন্য ওইটা দেখাই তারা রিপোর্ট করেছে, কিন্তু মূলত আটক করেছিল। আপনি বলেছেন সেটা আমাদেরকে অলরেডি অ্যাপ্রিশিয়েট করি। আমরা সম্ভবত ডক্টর সায়েদা রোজানা রশিদ, ওনার কাছে আমরা খুব শীঘ্রই যাব। তার মধ্যে আরেকটু আমি ডক্টর ইয়াকুব জাকের আপনার কাছে একটু যাই। সংক্ষেপে আপনি আমাদেরকে বলবেন আপনারা যে ইনফরমেশনগুলো সংগ্রহ করেছেন, 400 জনের ইনফরমেশন হোক, 4 জনের ইনফরমেশন হোক, আপনারা কি এম্বাসির কাছ থেকে, বাংলাদেশ এম্বাসির কাছ থেকে কোনো সহযোগিতা পেয়েছেন নাকি শাহাদাত যেমন সহযোগিতা পায়নি, আপনারা যারা ভলেন্টিয়ারলি এই কাজগুলো করার চেষ্টা করছেন আপনারাও অসহযোগিতার সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে আসলেই অসহযোগিতার সম্মুখীন হয়েছি আমরা এম্বাসির কাছ থেকে। কারণ আমরা এম্বাসির মাধ্যমে খোঁজ নেওয়ার ট্রাই করছি, কিন্তু কেউ ইনফরমেশন দিতে রাজি না।
আমি এমবাসিতে আউটসোর্সিং এ কাজ করে এরকম একজনের কাছে ইনফরমেশন পাইছি, এমবাসিতে ওরা সবকিছুই জানে কতজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু ওরা ইন্টারনালি মানা করে দিছে। তখন হচ্ছে আসলে ফ্যাসিস্ট গভর্নমেন্টের সব লোকজন তো সবাই মানা করে দিছে, কেউ যেন কোনো 5 আগস্টের ইনফরমেশন। আগে না 5 আগস্টের পরে? হ্যাঁ, 5 আগস্টের পরেও এই কথা বলছে। আচ্ছা, তার মানে আপনি যেটা বলছেন এবং শাহাদাত যেটা বলছে দুটো সুরই একই রকম, যে 5 আগস্টের সরকার পরিবর্তনের পরেও এখনো যারা দূতাবাসগুলোতে আছে এবং যারা ফ্যাসিবাদী সরকারের আমলে নিয়োগকৃত তারা এখনো অসহযোগিতা করছে এই ধরনের কাজে, তাই তো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি এখন চলে যাচ্ছি ডক্টর সাইয়েদা রোজানা রশিদ। প্রফেসর, আপনি তো দীর্ঘদিন ধরে মাইগ্রেন্ট ইস্যু নিয়ে কাজ করছেন এবং আপনার একাডেমিক এবং রিসার্চ ইন্টারেস্ট আছে এই ব্যাপারে। আপনার কাছে আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এত বিপুল পরিমাণ বাংলাদেশিদের আটক হওয়ার কারণটা কি? আমরা যে সংখ্যাগুলো শুনছি, ফার্স্ট হ্যান্ড 400 জন, 130 জন ডিপোর্ট হয়ে যাওয়া, আপনার কি মনে হয় যে এই ক্র্যাকডাউন বাংলাদেশি প্রোটেস্টের উপরে, এটার যেমন একটা হচ্ছে মধ্যপ্রাচ্যে তো মিছিল, মিটিং, সমাবেশ এগুলো নিষিদ্ধ, গণতান্ত্রিক চর্চা নেই, কিন্তু ওই দেশের যে পুলিশ আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা কি বুঝতে পেরেছিল যে এই লোকগুলো আসলে মধ্যপ্রাচ্যের সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করছে না, তারা একটা ফরেন গভর্নমেন্ট বা তাদের নিজেদের গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের বিরুদ্ধে প্রোটেস্ট করছে? আপনার কি মনে হয় কমিউনিকেশন কোনো গ্যাপ হয়েছিল? এত বিপুল ক্র্যাকডাউনের কারণটা কি আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমি এতক্ষণ আসলে শুনছিলাম ওনাদের কথা, এবং এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইস্যুটাকে ঘিরে পলিটিসাইজেশন হয়েছে, রাজনীতিকীকরণ হয়েছে। আর ইনফরমেশন গ্যাপের কথা যেটা বললেন সেটা তো অবশ্যই ছিল। এখানটাতে আমরা এমনিতেই তো আমরা জানি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসলে মানবাধিকারের বিষয়গুলো খুবই নিগৃহীত, এবং তারা কিন্তু তাদের আইনের ভিতরে এমন ভাবে তৈরি করেছে যে কোনো মানুষ ইচ্ছা করলেই সে মানবাধিকারগুলোকে দাবি করতে পারবে না, এমন ভাবে তৈরি। আর তার সাথে যোগ হয়েছে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে আমাদের যে রাইটস এবং রেসপন্সিবিলিটি যেটা আছে ওই দেশের আইন অনুযায়ী, সেটা সম্পর্কে আসলে আমরা কতটুকু ওয়াকিবহাল। আমরা যেই সিচুয়েশনের ভেতর দিয়ে আসলে যাচ্ছিলাম ওই সময়টা, জুন, জুলাই, অগস্ট, জুলাই অগস্টের যে বিপ্লব, সেখানটায় কিন্তু এটা খুবই স্বাভাবিক যে মানুষজন এটার সাথে একাত্মতা বোধ করবেন। এটার যে পরিমাণ মানুষ মরেছে, মারা গেছে, ছাত্ররা যেভাবে বুক পেতে দিচ্ছে, সেটার সাথে আমি যেখানেই থাকি আমার এক ধরনের ফিলিংস হবে। আমি বিদেশের মাটিতে থেকেও এটা হবে, কিন্তু তারা ওই মুহূর্তে তাদের আবেগটা যেরকম চিন্তা করেননি, আবেগ দিয়ে ওনারা কিন্তু র্যাশনালি ভাবেননি যে এটার কনসিকুয়েন্সটা কি হতে পারে। অন্যদিকে ওই দেশের যে সরকার এবং পুলিশ, তারা কিন্তু তাদের দায়িত্ব করেছে, তাদের ওখানে স্পষ্টভাবে এই ধরনের ইউনিয়নাইজেশন, এবং তারা এটাকে রায়ট হিসেবে দেখিয়েছে যে তারা রায়ট করছে বা কোনো ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটিজের সাথে জড়িত থাকতে পারে। তাদের মানে চিন্তাটা ওরকম ছিল, এবং সেই মুহূর্তে বোঝাও যাচ্ছিল না এই দেশে কি হচ্ছে, সেটার কমিউনিকেশনটাও তাদের ছিল কিনা সন্দেহ। এবং সবচেয়ে বড় যেটা আমার কাছে লেগেছে, যে যাদের কাছে আমি যাব, যে আমার গার্ডিয়ান, সেটা হচ্ছে এমবাসি, যে আমাকে দেখভাল করার কথা, তারা তখন একটা রাজনৈতিক এক ধরনের রোলে চলে গেছে। এবং তারা সবসময় আমরা শুনতে পাই যে মানে যখনই মাইগ্রেন্ট ওয়ার্কারদের সাথে কথা হয়, অভিবাসীদের সাথে কথা হয়, ওনারা কিন্তু এই কথাটা সবসময় বলেন যে যেই ধরনের সুযোগ, যেই ধরনের সেবাটা ওনারা চান এমবাসির কাছ থেকে, সেটা মালয়েশিয়া হোক, সৌদি আরব হোক, আর যেটাই হোক, সেটা অনেকাংশেই তারা আসলে পান না। এবং তাদের যে ডিগনিটি, তাদেরকে যে মর্যাদা, সেটাও কিন্তু দেওয়া হয় না, যেটা শাহাদাত ভাইয়ের কথা থেকে উঠে এসছে বা জাকির ভাইয়ের কথা থেকে উঠে এসছে, সেটাও কিন্তু দেওয়া হয় না। তো ওই গ্যাপটা তো ছিলই, তার সাথে এটা রাজনীতিকীকরণ এবং ওই দেশের সরকারের সাথে একটা বলবো যে তারাও এটা বোঝার চেষ্টা করেননি, এবং সেই বোঝানোর মতো কোনো লোক ছিল না। সব মিলিয়ে প্রতিনিধিত্বের অভাব, সিএসও গুলোর ওখানটায় ইনভলভমেন্টের অভাব, এবং গভর্নমেন্টের সাথে কোনো ধরনের লিয়াজোর অভাব, দুই দেশের সরকারের মধ্যে লিয়াজোর অভাব, সবকিছু মিলে এই ঘটনাটা ঘটেছে। এবং এটা অভিপ্রেত নয়, এবং এটা খুব শীঘ্রই এটার একটা সমাধান দরকার। আমি এই প্রসঙ্গে আবার বলবো দরকার হলে। জি জি, আমরা আপনার কাছে আবার আসবো। আপনার কথা থেকে যেটি ফুটে উঠেছে যে প্রথমত তাদের এই প্রোটেস্টটাকে রেসপেক্টিভ দেশের গভর্নমেন্টগুলো কিভাবে পারসিভ করবে সে ব্যাপারে একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, যে এটা কি ওদের গভর্নমেন্টের বিরুদ্ধে প্রোটেস্ট নাকি কোন গভর্নমেন্টের বা কোন অথরিটির বিরুদ্ধে প্রোটেস্ট, যেহেতু তারা প্রোটেস্ট বা মিছিল, সমাবেশ, মিটিংয়ের সাথে পরিচিত না। এবং সেই ক্ষেত্রে আরেকটি কথা যেটি আপনি ফুটিয়ে তুলেছেন যে এম্বাসিগুলোর অসহযোগিতা,
সহযোগিতা, এবং এটি শুধু এই ইনসিডেন্টে না, আপনার কথা থেকে ফুটে এসেছে এটা একটা চলমান প্রক্রিয়া। মালয়েশিয়া থেকে শুরু করে, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এমন কোনো দেশ নাই যেখানে বাংলাদেশ দূতাবাস প্রপারলি কাজ করে, প্রপারলি মর্যাদা দেয় তাদের এক্সপার্টিসদের, তাই তো? আরেকটা জিনিস একটু বলি, সেটা হলো আমি আগের নিউজ ক্লিপগুলো দেখছিলাম, সেখানে তখনকার যে আমাদের ফরেন মিনিস্টার ছিলেন, ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে বাংলাদেশিদেরকে 57 জনকে আটক করা হলো ইউএইতে, আপনাদের বক্তব্য কি, উনি বলেন সেটা ওই দেশের অভ্যন্তরীণ ব্যাপার। এই যে মানে আমার অভিবাসীকে আমি যে আসলে ডিজোন করছি, এই সংস্কৃতিটা থেকে আমাদের বের হতে হবে। এখন একটা খুব ভালো সময় যখন আসলে আমাদের এগুলো নিয়ে মানে সোল সার্চিং এর টাইম এসছে, এবং ওনারা আমাদের হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা, ওনাদের টাকার উপরে আমাদের দেশ দাঁড়িয়ে আছে, অর্থনীতি দাঁড়িয়ে আছে। যখন ওনারশিপের সময় হয় তখন আমরা তাদেরকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বা অন্য কোনো কারণে আমরা ডিজোন করি। এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে, এবং এটা আমার মনে হয় আমাদের অ্যাড্রেস করা উচিত, এখন সময় এসছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি ডক্টর ইয়াকুব জাকের আপনার কাছে। প্রফেসর রোজানা রশিদ উনি কিছু সুন্দর কথা বলেছেন। আমাদের যে লং টার্ম সমস্যা, আমরা যে আমাদের বাংলাদেশি যারা মধ্যপ্রাচ্য হোক, ইউরোপ হোক, অস্ট্রেলিয়া হোক, সেটা এশিয়ার কোনো কান্ট্রিতে হোক, সেখানে আমাদের বাংলাদেশিরা কোনো দূতাবাসের সার্ভিস তেমন একটা পান না। আপনারা আপনাদের সংগঠন থেকে কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন যারা এনআরবি আছে তাদেরকে সংগঠিত করা বা তাদের ব্যাপারে ফোকাসটাকে নিয়ে আসা, গভর্নমেন্টের হোক, কি ধরনের ইনিশিয়েটিভ আপনারা নিচ্ছেন এখন পর্যন্ত? আমি জানি আপনারা নতুন সংগঠন, বাট আপনাদের পরিকল্পনায় কি আছে? ধন্যবাদ। আপনি যেরকম বলছেন, আসলে আমরা তো অনেক নতুন একটা সংগঠন। আমাদের প্ল্যান হচ্ছে, লং টার্ম প্ল্যান হচ্ছে প্রবাসীদের মধ্যে নেটওয়ার্কিং বাড়ানো এবং তাদেরকে তাদের ব্যাপারে, তাদের অধিকারের ব্যাপারে সচেতন করা। আর এমবাসি গুলো আমাদেরকে, প্রবাসীদেরকে কি কি হেল্প দিতে পারবে এই ব্যাপারে সচেতন করা, এবং এমবাসি গুলো যাতে সহজে হেল্প করতে পারে এই ব্যাপারে গভর্নমেন্টের উপর প্রেসার ক্রিয়েট করা এবং গভর্নমেন্টের ইনফরমেশন গুলা পাস করা, যাতে গভর্নমেন্ট এই ব্যাপারে কাজ করতে পারে, যদি কোথাও প্রবলেম হয় এই ব্যাপারে যাতে জানাইতে পারে। আর আমাদের আসলে মধ্যপ্রাচ্যে যত প্রবাসী আছে এর মধ্যে বেশিরভাগই হচ্ছে দেখা যায় কাজ করতেছে বা রেগুলার কাজ করতেছে, বেশিরভাগই হচ্ছে অদক্ষ জনশক্তি। আমাদেরও এই ব্যাপারে প্ল্যান আছে ভবিষ্যতে বিভিন্ন প্রজেক্ট হাতে নেওয়া, কিভাবে গভর্নমেন্টকে হেল্প করা এবং গভর্নমেন্টকে ইনফর্ম দেওয়া কিভাবে দক্ষ জনশক্তি তৈরি করতে পারে। এবং যারা বাইরে যাবে, এইবার যেরকম হয়েছে যে অনেকেই জানে না ওই দেশের নিয়ম কি, নিয়মগুলা যাতে জানানোর ব্যাপারে কোনো কিছু করা হয়, ভলেন্টিয়ারি হোক বা যেভাবে হোক, এই ধরনের প্রোগ্রামগুলো যদি নেওয়া হয় তাহলে তারা অন্তত জানতে পারবে কিভাবে প্রোটেস্ট গুলা করা হতে পারে। যেমন আমি কাতারের ব্যাপারে শুনছি, বিভিন্ন রাজনৈতিক দল প্রোগ্রাম করছে জুলাইয়ের সময়, কিন্তু তারা প্রোগ্রাম যেহেতু জেনে করছে, তাদের প্রোগ্রামের নিয়ম আছে, নিয়ম অনুযায়ী তারা বিভিন্ন হল বরাদ্দ নিয়ে ওখানে প্রোগ্রাম করছে। আর যারা অ্যারেস্ট হয়েছে মূলত তারা হচ্ছে একবারে বেশিরভাগই হচ্ছে পড়াশোনা করে নাই তেমন কিছু, এবং হচ্ছে নিয়ম সম্পর্কে তেমন কোনো কিছু অবগত নয়, এবং সবই হচ্ছে সাধারণ বাংলাদেশি। তারা কোনো রাজনীতিতেও নাই ওইভাবে, যার কারণে তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কোনো ইনফরমেশনও পায় নাই। কিন্তু রাজনৈতিক দলগুলোর কেউ কিন্তু তেমন অ্যারেস্ট হয় নাই, কারণ তারা তাদের প্রোগ্রামগুলো নিয়ম অনুযায়ী করছে। জি, ডক্টর জাকির, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু সারোয়ার আলম আপনার কাছে আসছি। ডক্টর জাকির একটা কথা বলেছেন যে ওনাদের সংগঠন থেকে বা ওনারা কাজ করবেন সরকারকে, এর মধ্যে অনেকগুলো কাজের মধ্যে একটি হবে সরকারকে প্রেশারাইজ করা বা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করা। সরকার যেন ওই বিষয়গুলোকে সিরিয়াসলি নেয়, যারা বাংলাদেশি বিভিন্ন দেশে আছেন প্রবাসী হিসাবে, তারা যেন প্রাপ্য সেবাটুকু পায়। আমার প্রশ্ন আপনার কাছে, সরকারকে প্রেশারাইজ করতে হয় কেন বাংলাদেশ সরকারকে কিছু করার জন্য? এটা কি বাংলাদেশ সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না? তারা কি দায়িত্ব ব্যাপারে সচেতন না? সব ব্যাপারে বাংলাদেশের সরকারের কাছে দাবি জানাতে হয়, প্রেশারাইজ করতে হয় কেন? বাংলাদেশ সরকার কি নিজে বুঝতে পারে না তার দায়িত্ব কি? ধন্যবাদ আপনাকে। না, এটা অবশ্যই না। সেটা হলো যে কেউ প্রেশার করবে কোনো গ্রুপ, তারপরে সরকার কাজ করবে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, এবং এটা মানে গভর্নমেন্টের রুলস অফ বিজনেসে পড়ে না, এবং হচ্ছে সরকার এটা উচিত না। সরকার যেটা হয়েছে অবশ্যই কাজ করতে এবং করছে, তবে এখানে কিন্তু সীমাবদ্ধতা আছে, সমস্যা হচ্ছে। প্রথম কথা হলো সরকার দায়িত্ব পালন করে আসলে এই আমার মতো কর্মচারীদেরকে দিয়ে। এখন আমাদের এখানে লোকজন আসলে আমাদের জাতিগতভাবে আমরা কিন্তু আসলে কালচার মানে সার্ভিস ওরিয়েন্টেড না। মানে ধরেন আপনি বাংলাদেশে যে কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাবেন, সেখানে আমার ওয়েটারদের ব্যবহার, আর আপনি ওয়েস্টার্ন যে কোনো ইউরোপের একটা দেশে খেতে বসবেন, সেখানকার যে ওয়েটারদের যে আপনার ডিলিংস ব্যবহার, এটা দুইটা আপনাকে প্রাইভেট সেক্টর নিয়ে তো এই ধরনের কথা তো আমরা কম শুনি বা শুনি না। প্রাইভেট সেক্টরের সেবা তো ঠিক আছে, গভর্নমেন্ট সেক্টরের সেবার কি হলো?
না, প্রাইভেট সেক্টরে যেটা হলো যে প্রাইভেট সেক্টর সে প্রফিট করে, গভর্নমেন্ট যদি প্রফিট করে না। যেমন ধরো আমি স্পেসিফিক্যালি যদি বলি, সৌদি আরবে সমস্যাটা আমাদের বেশি সৌদি আরবে। তার কারণটা হলো সৌদি আরবে আমাদের প্রবাসী সংখ্যা বেশি, মোর দেন 30 লাখ। সেখানে আমাদের মাত্র হলো দুটো মিশন আছে, একটা হলো জেদ্দা, একটা হলো রিয়াদে। এবং দেখা গেলো যে আপনার লোকজন থাকে 700-800 কিলোমিটার, অনেক দূরে। এখন এখান থেকে যেটা হলো যে তাদের আমাদের এখানে ম্যান পাওয়ার যে লোকজন, তো সেইটা সারাদিন কাজ শেষ করে তারা ওভারলোডেড, কোনোভাবেই পারে না। দ্বিতীয়ত হচ্ছে ওইখানেও আসলে নিজস্ব তৎপরতা আরো কিছু প্ল্যান করা, বাড়ানো, সেটা হয়ে ওঠে না। কারণ এখানে নানাবিধ কারণ। একটা হলো যে আমাদের এখানে যারা ক্রিয়েটিভ কাজ করতে চান তারা নানাবিধ সমস্যায় পড়ে। এই জন্য আপনার দেখা যায় অনেক সরকারি কর্মচারী তারা ওই কোনো রকম রুটিন দায়িত্ব পালন করার চেষ্টা করেন, যে একটা সমস্যা। আপনি কি বলছেন সরকারের মধ্যে থেকে যারা সৎ এবং যোগ্য এবং ক্রিয়েটিভ কর্মকর্তা আছেন তারা চাইলেও কাজ করতে পারছে না, এটা কি আপনি বলতে চাচ্ছেন? না, এটা সবসময় যে এটা হয় না, কারণ যারা করতে গেছে তারা অনেক সমস্যায় পড়েছে। এই কারণে আপনি নিজে একজন, আমি মনে করি আপনি নিজে একজন, আপনি অতীতে যখন বাংলাদেশে নানা রকম ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছেন, আমরা জানি যে আপনি নিজেও এইরকম সমস্যায় পড়েছেন। তো সেই এনভায়রনমেন্টটা কি এখনো আছে, নাকি সেই ভয়ের সংস্কৃতির এবং নেতিবাচক সংস্কৃতিটা গভর্নমেন্ট থেকে কেটে যাচ্ছে? সেটা হয়তো কেটে যাচ্ছে, কিন্তু ওই যে আপনার যেটা হয় কি, যেহেতু একজন কেউ দেখছে যে অন্য একজন এরকম কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছে, আরেকজন কাজ করতে গিয়ে উৎসাহিত হয় না। আপনি যেটা হয়েছে আমাদের সোসাইটি, রাষ্ট্র বলেন, যেখানে বলেন, মানে আমাদেরকে তো আমরা কখনোই কি গুণীজনকে আমরা আসলে অ্যাওয়ার্ডিং করতে পারি? যে ভালো কাজ কোথায় অ্যাওয়ার্ড সূত্র হয় না। তো এই যে একটা বিষয়, মানে একটা সোসাইটিতে গুণীজন কখন জন্ম হবে, বা একজন মানে কয়েক মানুষ কখনো জন্ম হবে, যখন দেখবে তার কাজকে মূল্যায়ন করা হচ্ছে, যখন তার যোগ্যতাকে মূল্যায়ন করা হচ্ছে, তখন ওনারা করতে উৎসাহিত হবে। জি, আমি আপনার কাছে আসছি আবার। প্রফেসর ডক্টর সাইয়েদা রোজানা রশিদ, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে সারোয়ার আলম উনি সরকারের অংশ হয়েও যে সমস্যার সীমাবদ্ধতার কথাগুলো বলছেন, যে কাজ করতে চাইলেও দেখা যায় যে পুরস্কার দেওয়ার পরিবর্তে তিরস্কার জুটে যাচ্ছে, তো বাংলাদেশের সমাধানটা কি তাহলে? বাংলাদেশে যারা কাজ করতে চায়, বাংলাদেশকে যারা সার্ভিস দিতে চায়, সরকারের অংশ হিসেবে আছে, কর্মকর্তা কর্মচারী হিসাবে আছে, বাংলাদেশ এই থেকে মুক্তি পাবে কিভাবে, আপনার কি মনে হয়? এটা তো একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। অবশ্যই এটা ওভারঅল যে গুড গভর্নেন্সের যে অভাবটা আমরা দেশে দেখেছি, এবং গত 15-16 বছরের ফ্যাসিস্ট গভর্নমেন্টের যে মানে শাসনের রেজাল্টটা আমরা এখন ভোগ করছি, সেটা কিন্তু একদিনে শেষ হবে না। সব সেক্টরে যেরকম গুড গভর্নেন্স লাগবে, এই সেক্টরটাতে আরেকটু বেশিই লাগবে। কারণ এটা এমন একটা সেক্টর যেখানে চাইলে আপনি অনেক কিছু করতে পারেন, যেখানে চাইলে যেটার গুরুত্ব অনেক বেশি, আর্থিক গুরুত্ব অনেক বেশি, কিন্তু মানুষগুলোর মূল্যায়নের ক্ষেত্রে আপনি কিন্তু তাদেরকে ইগনোর করতে পারেন। তো সেই জায়গাটা এক ধরনের মানসিক, আমি বলবো যে আমাদের রিফর্মের দরকার আছে। সেই রিফর্মটার জন্য আবার এক ধরনের মানে আনুষ্ঠানিক উপর থেকে বলবো যে গুড গভর্নেন্সের যে স্ট্রাকচারটা, সেটা দরকার। আলাদাভাবে শুধু আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে ঠিক করব, সেটা কিন্তু সম্ভব না। এটা একটা বিশাল প্রজেক্টের একটা অংশ। তবে এই যে জায়গাটা, যেগুলো নিয়ে আমরা আজকে কথা বলছি, ডেটা নাই, কমিউনিকেশন নাই, সেবা নাই, অনেকগুলো ব্যাপার, ইনফরমেশন নাই। তো এই জায়গাগুলোর জন্য কিছু আপনার মানে আমরা যদি ডে টু ডে বেসিসে যদি সবাই কাজ করি, এবং আরেকটা জিনিস যেটা দরকার, সৎ মানুষ থাকলেই কাজ হবে, অসৎ থাকলে কাজ হবে না। এই সততা অসততার যে ব্যাপারটা, সেটার সাথে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বা জড়িত, সেটা হচ্ছে মনিটরিং এর একটা অভাব চলে এসেছিল বিশাল ভাবে। মনিটরিংটা কে করবে? মনিটরিংটা তার উপরের যিনি আছেন তিনি করবেন, তাই না? এটা তো একটা সিস্টেমের ভিতরে চলে। একটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা মনিটরিং সিস্টেম আছে আমার জানা। আপনার আন্ডারস্ট্যান্ডিং কি, আমাদের যে টোটাল সিস্টেম আছে, যেভাবে আমাদের ফর এক্সাম্পল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা তাদের যে আনুষঙ্গিক প্রতিষ্ঠানগুলোর সার্ভিস, পুরো সিস্টেমটাই কি কোনোভাবে ফ্লড? সিস্টেমটাই কি রিডিজাইন করতে হবে? তাহলে কি সমাধান পাওয়া যাবে? সমাধানটা কি, কোর সমাধানটা কি? সিস্টেমটা ফ্লড না, সিস্টেম ঠিক আছে, বাট সেটার ইমপ্লিমেন্টেশনটা হয়নি। এখন সেটার ইমপ্লিমেন্টেশনটা দেখতে হবে, একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সবার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যে আমাকে এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, আমি একজন প্রবাসী কল্যাণ থেকে লেবার অ্যাটাশে হিসেবে একটা দেশে যাচ্ছি, সেখানে আমার যে কাজটা আমি ডেলিভারি করছি কিনা, ওইটা তার বস দেখবেন। যে আমি আজকে দিনের মধ্যে কয়টা আবেদন আসলে অ্যাড্রেস করলাম, কয়জনের সাথে আমি কথা বললাম, তার তো কাজের একটা টিওআর আছে প্রত্যেকেরই, এবং সেটার একটা জবাবদিহিতা সিস্টেম অলরেডি এবং জবাবদিহিতা এটা প্রতিটি ক্ষেত্রে যদি থাকে, তাহলে পরে এর একটা পরিবর্তন হতে পারে। শাহাদাত, আমি আপনার কাছে যাচ্ছি। আপনি তো সৌদি আরবে ছিলেন, সৌদি আরবে আপনি
হার্ড ওয়ার্ক করেছেন, শ্রমজীবী হিসাবে ছিলেন। আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে, আপনি তো নিশ্চয়ই বাংলাদেশে চলে আসতে চাননি, আপনাকে ইচ্ছার বিরুদ্ধে আপনি বাংলাদেশে ডিপোর্ট হয়েছেন। এখন আপনার প্ল্যান কি? আপনি কি গভর্নমেন্ট থেকে বাংলাদেশে আসার পরে সেখানে তো কোনো সহযোগিতা পাননি, এখন কি কোনো সহযোগিতা পাচ্ছেন আপনাকে একটা চাকরি দেওয়ার ব্যাপারে বা আপনাকে একটা বিজনেসের ক্যাপিটাল দেওয়ার ব্যাপারে বা কোনোভাবে? আমি অ্যাকচুয়ালি বলতে চাই, আমি আমার আগের জায়গা ফেরত যেতে চাই। আমি সৌদি আরব আবার যেতে চাই। যদি সরকার আমাকে ওরকম কিছু করে, বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে কিছু করে যে সৌদি আরবে যাওয়ার জন্য হেল্প করে, ওটাই আমি খুশি। আমি সৌদি আরব আবারই আগের জায়গাতে আমি যেতে চাই। আমি 5 বছর সৌদি আরবে ছিলাম, আমি যা ইনকাম সোর্স করছিলাম সব আমি একটা কাজের মধ্যে এখানে ঢেলে দিছি, কিন্তু আমি আসতে এক কাপড়ে আসছি ভাই। এই 60 টাকায় দিয়ে আমি সৌদি আরব থেকে আসছি, আবারই নিজের টাকা দিয়ে আমি টিকিট করে বাংলাদেশে আসতে হয়েছে। এমবাসির হেল্প তো পাই না, আপনি নিজের টাকা খরচ করে নিজেকে ডিপোর্ট করতে হয়েছে। আচ্ছা জি, আমাদেরকে বলো টিকিট করলে করো, না করলে আরো সাজা কাটতে হবে, মানে এরকম ভাবে কথা বলা হয়েছে। আপনি কত তারিখে এসেছেন বাংলাদেশে ফেরত? আমি 4 তারিখে আসছি। 4 তারিখে 4 অগস্ট না 4 সেপ্টেম্বর? 4 সেপ্টেম্বর। আচ্ছা ঠিক আছে। এবং আপনি বাংলাদেশে আসার পরে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কেউ আপনাকে সহযোগিতা করেনি, কোনো যোগাযোগ করেনি, তাই তো? জি না ভাই, কারো সহযোগিতা পাইনি, কেউ আমার সাথে যোগাযোগ করেনি। পরে আমি যে জাকের ভাইয়ের মাধ্যমে আজকে এখানে আসা বা এখানে আপনাদের সাথে আলাপ আলোচনা করতে পারতেছি, কথা বলতেছি। আপনার কাছে আবার আমি সারোয়ার আলম আপনার কাছে জানতে চাই, সরকারের কি কোনো পরিকল্পনা আছে যে এই যাদেরকে ফেরত আনা হচ্ছে বাংলাদেশ সরকারের ইনিশিয়েটিভের কারণে বা ডিপোর্ট হয়ে যাওয়ার কারণে, তাদেরকে কোনো রকম সহযোগিতা করার? হ্যাঁ, এটা একটা পরিকল্পনা আমাদের আছে। এখানে যেটা হচ্ছে যে পরিকল্পনাটা কি? পরিকল্পনা এখন 2 রকম। একটা হলো যে আসলে এখানে পুনর্বাসন, এখন যেমন তারা চাচ্ছেন হচ্ছে অনেকেই ওই দেশে আবার যেতে, তো এটা হয়তো সম্ভব হবে না। কারণ যেটা হয়েছে এখানে যাদেরকে ডিপোর্ট করা হয়েছে তাদেরকে পাসপোর্টকে ব্লক করে দেওয়া হয়েছে। এটা আমরা এখান থেকে আমাদের এম্বাসিগুলো থেকে ওই দেশের গভর্নমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছিল যে তাদেরকে যেন এটা ব্লক না করে পাসপোর্টটা। তো যেহেতু এটা গালফের আসলে তাদের মানে চিরাচরিত নিয়ম, তারা যখন কাউকে ডিপোর্ট করে তখন অপরাধের মাত্রা অনুযায়ী তারা এটাকে ব্লক করে দেয়। তো সেই আপনাদের অনুরোধটা কি কেউ রেখেছে? কোন সরকার কি আপনাদের? না, আমরা এই প্রত্যেকটা দেশে, এই গালফের যে 4টা দেশে সমস্যা হয়েছে, প্রত্যেকটা দেশে আমরা নম্বর পাঠিয়েছি আমাদের এম্বাসিগুলো, এবং আমরা পার্সোনালি, বিশেষ করে ইউএইতে আমরা পার্সোনালি যোগাযোগ, মানে আমাদের এম্বাসি যোগাযোগ করেছে দেখা করে গিয়ে যে এটা যেন ব্লক না করা হয়। কিন্তু এই জায়গাটা তারা খুব রিজিড, এইটা কোনোভাবেই তারা মানে তাই না ফার্দা এই লোকগুলো ঢুকুক। তো আমাদের প্রচেষ্টা এখন অব্যাহত আছে যদি তাদেরকে কোনোভাবে, কারণ অনেকের, উনি তো 5 বছর জব করেছেন, এমন হয়েছে আমাদের 20-22 বছর যাবত অনেকে ধরেন ব্যবসা বাণিজ্য করছে, ওনার ব্যবসা প্রতিষ্ঠান ফেলে দিয়ে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি, এখনো এটা চেষ্টা অব্যাহত আছে যে কোনোভাবে যদি অনুরোধ করে যদি এই ব্লকটাকে খুলে দেওয়া যায়, কারণ এটা ব্লকটা না খুলতে পারলে ওনাকে উনি কোনোভাবেই এই সমস্ত দেশে ঢুকতে পারবেন না। ব্লকটা যদি না খোলা যায় এবং যাদেরকে স্থায়ীভাবে বাংলাদেশেই থাকতে হবে, ওদের ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি? এখানে যেটা হলো আমাদের পরিকল্পনা হচ্ছে, তো এখানে আছে। একটা হলো যে আমাদের অলরেডি একটা আছে, সেটা হলো যে আমাদের প্রবাসী যারা চলে আসছে বিভিন্ন কারণে, তারা যদি কোন ব্যবসা বাণিজ্য করতে চায় তাহলে আমাদের এখানে কম ইন্টারেস্টে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন দেওয়া হয় সেটা। কিন্তু যেটা হলো কোনো ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ বা ক্যাশ দেওয়ার মতো এই মুহূর্তে কোনো প্রভিশন আমাদের নাই। বাট এই ঘটনায় যারা আসলে এখান থেকে ব্যাক করছেন তাদেরকে কোনো একটা কিছু করার জন্য আমাদের মানে প্ল্যানটা আছে। তো তার আগে আমাদের এই লোকগুলোর অবস্থা বুঝতে হচ্ছে যে আমাদের আসলে কতজন ফেরত আসতেছে এবং কতজন করে রাখা যাচ্ছে। এটা হয়তো একটু সময় লাগবে মাসখানেক, কারণ এটা হওয়ার পরে তারপরে একটা প্ল্যান আমরা করবো। যেটা আর আরেকটা হলো যে এর মধ্যে কিছু লোক আসছেন যারা হয়তো সম্প্রতি গিয়েছেন, দেখা হলো 3 মাস 4 মাস আগে গিয়েছেন, কাতারে যারা গিয়েছেন তাদের মধ্যে একটা বড় গ্রুপ দেখা গেল যে মাত্র 3 মাস 4 মাস আগে গিয়েছেন, গিয়ে সেখানে আসলে তারা চলে আসছেন। তাদের কি যা অসময় ইন্স্যুরেন্স করা ছিল সেই ইন্স্যুরেন্স আওতায় তার প্রত্যেকে 50,000 টাকা পাবেন। কিন্তু এর বাইরেও যারা অনেকদিন থেকে আসছেন বা ফেরত আসছেন তাদের জন্য কিভাবে আসলে ফাইন্যান্সিয়ালি হেল্প করা যায় এটা আমরা প্ল্যান করছি। তার আগে আমার এক্সাক্ট নাম্বারটা আমাদের লাগছে, এটা করতে সময় লাগছে। কারণ এটা আসলে যেমন উনি যেটা বলছেন সাদাত ভাই, সেটা হলো যে উনি আসছেন কেউ যোগাযোগ করে না। এর কারণ একটা কারণ আছে, কারণটা হলো সেটা হলো যে সৌদি থেকে যখন রিপোর্ট করা হয় সেই রিপোর্টগুলো কিন্তু আমাদের এম্বাসিগুলোতে পাঠানো হয় না। এম্বাসির সব বলতেও পারে যে তার একজন নাগরিক কিন্তু গভর্নমেন্টকে রিপোর্ট করে দিয়েছে অমুক তারিখে। উনি আসার পরে যদি আমাদেরকে ইনফর্ম না করেন তাহলে আমরাও জানতে পারি কে রিপোর্ট হয়ে আসছে এটা। তো এখন এই কারণে একটা গ্যাপ হয়ে যায়। এখন আপনাদের কি কোনো ইনফরমেশন বুথ আছে? শাহাদাত সাহেব কোথায় যোগাযোগ করবেন? না, এটা আছে। এটা তো উনি আমাদের মন্ত্রণালয়ে, আমাদের ওয়াইজারাস কল্যাণ বোর্ডে, এমনকি মানে উনি কি সচিবালয়ে চলে যাবেন যোগাযোগ করার জন্য? ওনাকে কি ঢুকতে দিবেন সচিবালয়ে? আমাদের এয়ারপোর্টেও কিন্তু আপনার একটা প্রবাসী কল্যাণ ডেস্ক আছে, ওনারা যদি এসে ওইখানে রিপোর্ট করেন যে আমি কিন্তু রিপোর্ট হয়ে আসছি এই ঘটনা, তাহলে কিন্তু একটা রেকর্ড রাখে। মানে এই ইনফরমেশনটা তো আমার নিজেরই জানা নাই যে এয়ারপোর্টে প্রবাসী কল্যাণ ডেস্ক আছে। এটা কি অন্য কারো জানা আছে কিনা আমি জানি না। তো এই ইনফরমেশনগুলো আপনারা জানাচ্ছেন না কেন? আপনাদের কি কোনো প্রোগ্রাম আছে আপনাদের ইনফরমেশনগুলো জানানোর জন্য? এয়ারপোর্টের ভিতরে একটা বড় অফিস আছে প্রবাসী কল্যাণ ডেস্ক, এবং সেখান থেকে যারা মধ্যপ্রাচ্যে যায় মোটামুটি সবাই জানে, কারণ যাওয়ার সময় এখান থেকে
ওই যে ক্লিয়ারেন্স কার্ডটাকে সত্যায়িত করতে হয়, মানে চেক ভেরিফাই করতে হয়। একই সাথে উনি যখন ছুটিতে যান তখন ছুটিটা আছে কিনা দেখতে হয়। এই জন্য মোটামুটি মধ্যরাত হচ্ছে সবাই মোটামুটি আমি মনে করি জানে। তারপরে ঘাটতি থাকতে পারে, যেটা হলো যে সেখানে একটা ডেস্ক আছে আমাদের, মানে আপনাদের যে রাষ্ট্রীয় প্রচার যন্ত্র আছে, বিটিভি আছে, এবং এখন তো সবগুলো চ্যানেল এই বিষয়ে আপনাদেরকে হেল্প করবে। আপনারা কি এইগুলো অ্যাডভার্টাইজ করেছেন, মানুষকে কোনো প্রোগ্রামের মাধ্যমে জানিয়েছেন যে তারা কোথায় রিপোর্ট করবে? মানে বাংলাদেশে আমাদের আলোচনায় তো উঠে আসছে যে বাংলাদেশের সরকার এত বেশি সার্ভিস ওরিয়েন্টেড না, সেখানে আবার কোথায় গিয়ে রিপোর্ট করবে, এই বিষয়গুলো আপনারা জানাচ্ছেন না কেন? ইনফরমেশনগুলো, বিষয়টা কি সিরিয়াসলি নিচ্ছেন না সরকার থেকে? এখানে যেটা হলো যে লোকজন কম বেশি জানে। এখানে ধরেন আপনি কোথায় আসতে হবে, মিনিস্ট্রিতে বা ওয়াইজারাস কল্যাণ বোর্ডে বা আপনার ডেস্ক এখানে, কিন্তু আমরা এখানে আগে সংখ্যা মানে এই যে বোর্ডের কথা বলছেন, এটা তো আমিও জানি না, আমি জানি না ডক্টর রোজানা রশিদ উনি যদি পিএইচডি হোল্ডার হয়ে ওই বিষয়টা মানে এই বোর্ডের নামটা না জানেন, সেখানে আমরা কেন আশা করছি শাহাদাত জানবে? না, এটা জানার কথা এই কারণে, কারণ এটা একটা অধিদপ্তর মতো, এটা ওয়াইজারাস কল্যাণ বোর্ড। এখান থেকে আপনার আমাদের প্রতি বছরে এই 5 থেকে 5,500 মানে আমাদের ডেড বডি আছে, লোক মারা যায়, এই লাশগুলো কিন্তু আমাদের কল্যাণ বোর্ড আনতেছে, তারা এখান থেকে টাকা দিয়ে কিন্তু আনতেছে। এবং এখানে যারা মারা যাচ্ছেন তারা বলতে 3 লক্ষ টাকা দেওয়া হয়, কেউ অসুস্থ হলে 1 লক্ষ টাকা প্রদান করা হয়। জি সারওয়ারুল আলম, আমরা যেটা আলাপ করছিলাম সেটা হচ্ছে সরকার কিভাবে এখন যারা ফেরত আসছে, যারা যেতে পারবে না ডিপোর্ট হয়ে যাওয়ার কারণে, তাদের লয়ের কারণে, তাদেরকে কিভাবে হেল্প করতে পারে? একটি আপনি বলেছেন লোনের কথা, আর কিভাবে গভর্নমেন্ট হেল্প করার প্ল্যান করছে? না, এখন এই যারা ফেরত আসছে তাদের বেশিরভাগই চাচ্ছেন বিদেশে অন্য কোনো দেশে যেতে। আর অন্য কোনো দেশে যেতে আসলে যেটা হয়েছে যে ওনারা গালফে যেতে পারতেছেন না, কারণ যেটা হলো যে গালফের একটা দেশ থেকে ডিপোর্ট করলে অন্য কোনো দেশে ঢোকাটা খুব মুশকিল। তো আমরা চেষ্টা করছি প্রাইমারি যে ওই ব্লকটা তুলে দিতে পারলে তাদের জন্য সুইটেবল, কারণ এখানে যেহেতু পুরনো এখানে কাজ করতেন বা ওই পার্টটা তো আমরা শুনেছি, কিন্তু যারা বাংলাদেশে স্থায়ীভাবে থেকে যেতে হচ্ছে, ওদেরকে লোন নেওয়া ছাড়া কি আর কিছু গভর্নমেন্টের প্ল্যান আছে? গভর্নমেন্টের প্ল্যান আছে একটা ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দেওয়ার জন্য, তো সেটা হয়তো একটু সময় লাগবে যে আসলে একদম এক্সাক্ট নাম্বারটা দেখি কতজনকে দেওয়া হচ্ছে কোন সোর্স থেকে, কারণ এই মুহূর্তে গভর্নমেন্টের এই খাতা আলাদা কোনো ওয়েলফেয়ার বাজেট নাই। তবে এটা করার জন্য ইতিমধ্যে আমাদের কয়েকটা মিটিং হয়েছে, যে আমরা আশা করছি এটা কোনো একটা কিছুর জন্য হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি ডক্টর সাইয়েদা রোজানা রশিদ আপনার কাছে আসতে চাই। আপনার কি মনে হয় যে বাংলাদেশ সরকারের যে ইনিশিয়েটিভ গুলো, একটা হচ্ছে ব্লকটা তুলে দেয়া, আরেকটি হচ্ছে যে লোন নিতে বলা, আরেকটি হচ্ছে রিপোর্ট করতে বলা তারা যে ফেরত চলে এসেছে, আপনার কি মনে হয় এটা এনাফ? এটা অবশ্যই এনাফ না, বাট তারা পথে আছেন আমি বলবো। আর ওয়েজার্নাস ওয়েলফেয়ার বোর্ড যেটা, এটা আসলে বাংলাদেশে যারা থাকেন আমরা সবাই জানি এটার কথা। এটা প্রায় 20-25 বছরের পুরনো একটা সংগঠন, মানে অধিদপ্তরের আন্ডারে, বিএমইটির আন্ডারে এটা তৈরি করা হয়েছিল। এখন এটার বাজেট আরো বাড়িয়ে অনেক অনেক সমৃদ্ধ করা হয়েছে এটাকে। তো আমি যেটা বলতে চাই যে এটা তো এনাফ না, যা করা হচ্ছে এটার একটা ধারাবাহিকতা আছে। যেমন আমি যদি বলি যে আশু করণীয় কি, তাহলে এটা যদি একটা সমস্যা হিসেবে আমরা দেখি, এটা তো আর রোজ রোজ হচ্ছে না এই ঘটনাটা, যে একটা আন্দোলন হলো তার পরিপ্রেক্ষিতে তারা প্রোটেস্ট করলেন, তাদেরকে ক্রিমিনাল অফেন্সে ধরে নিয়ে যাওয়া হলো। এটা তো সবসময় হয় না, অন্য রকমের প্রবলেম হয়। তো সেখানটাতে আশু করণীয় হচ্ছে ডেটাবেসটা আগে ঠিক করা, যে এখানে কত পরিমাণ লোক আসলে এফেক্টেড হয়েছে, এই পুরো সংখ্যাটা আমাদের লাগবে। এটার জন্য যা যা দরকার সরকার সেভাবে আসলে ওই ডেস্টিনেশন কান্ট্রিগুলোর সাথে তাদেরকে কমিউনিকেট করতে হবে। কমিউনিকেশনের প্রচন্ড অভাব আমার কাছে মনে হচ্ছে। একটা ক্লোজ রিলেশন তৈরি করা দরকার এখানে, তারপর তাদের সাথে নেগোশিয়েট করা এবং তাদেরকে জেল থেকে বের করে আনার জন্য প্রয়োজনীয় জনবল এবং রিসোর্স এমপ্লয় করা, লয়ার দরকার হলে লয়ার দেওয়া, যে জিনিসগুলো আসলে ইন্ডিয়াতে আছে, ফিলিপাইন্সে আছে, তারা এই সার্ভিসগুলো দিয়ে থাকেন। আমাদের জন্য একটু কঠিন, ওই সমস্ত দেশের হিউম্যান রাইটস এর রেকর্ড ভালো না, যে কারণে আমাদের জন্য একটু কঠিন হবে, কিন্তু মানে নেগোসিয়েশনটা এবং কমিউনিকেশনটা শুরু করা দরকার। এইটা রিহ্যাবিলিটেশন দেশে সম্ভব না হয়, অ্যাটলিস্ট অন্য কোনো দেশে তার জন্য প্রায়োরিটি হিসেবে এটা করা যায় কিনা, কারণ সংখ্যা তো খুব বেশি না ওনাদের। যেখানে লক্ষ লক্ষ লোক প্রতি বছর যায়, সেখানে কয়েকশো মাত্র মানুষ, তারা একটা বিপদে পড়ে এসছেন এবং দেশের জন্যই তাদের আজকে এই অবস্থা। সেখানে একটা তাদের জন্য একটা আলাদা আইএনজিও এখানে অনেকভাবে যুক্ত আছে, আইএলও, আইওএম, এরা তো অনেক কাজ করে, এদের অনেক ফান্ডও আছে। জি ডক্টর রোজানা রশিদ, আপনার কি মনে হয় যে এটাকে যেহেতু আমরা অনেকটা দ্বিতীয় স্বাধীনতা বলছি, এবং প্রথম স্বাধীনতার সময় যারা প্রবাসী ছিলেন তারা মুক্তিযুদ্ধকে, আমি 71 সালের কথা বলছি, মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য যে ভূমিকা পালন করেছেন সেটাকে স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশ সরকার, এবং অনেককে প্রবাসী মুক্তিযোদ্ধা হিসেবেও সার্টিফিকেট দেওয়া হয়েছে বা স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় এই 24-এর স্বাধীনতা সংগ্রামে যেসব প্রবাসীরা
বিদেশে ভূমিকা পালন করেছেন এবং সেটা কনসিকুয়েন্স ফিল করছেন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া উচিত? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু নেটওয়ার্কে ঝামেলা, হ্যাঁ একটু কেটে যাচ্ছিল, এখন শুনতে পাচ্ছি। জি, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের 24-এর এই স্বাধীনতাকে বলা হয় দ্বিতীয় স্বাধীনতা, তাই তো? তো প্রথম স্বাধীনতা 71 সালে যারা বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে তাদেরকে তো সরকার স্বীকৃতি দিয়েছে, অনেকে প্রবাসী মুক্তিযোদ্ধা হিসেবে সার্টিফিকেটও দিয়েছে এবং অনেক রকম অ্যাকোমোডেশন করা হয়েছে। 24-এর স্বাধীনতায় যারা বিদেশে শাহাদাতের মতো যারা সংগ্রামে অংশগ্রহণ করেছে এবং কনসিকুয়েন্স বোধ করেছে, সরকার থেকে কি তাদেরকে স্বীকৃতি দেওয়া উচিত? অবশ্যই, অবশ্যই আমার মনে হয় সেই স্বীকৃতিটা দরকার, এবং স্বীকৃতিটা আসলে কিন্তু তার সাথে বাকি বিষয়গুলো আসবে, যেরকম তাদের বললাম রিমাইগ্রেশন, রিহ্যাবিলিটেশন, তারা অবস্থায় এসছেন, এবং এটার চেয়েও বড় হচ্ছে যে তারা তো তাদের জীবনে একটা কিছু দাঁড়িয়ে যাবেন, বাট এই জিনিসটা যদি একটা ইনস্ট্যান্স হিসেবে থাকে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য ডেস্টিনেশন কান্ট্রিগুলোর সাথে একটা পার্মানেন্ট একটা ক্লজে যাওয়া যায় কিনা। আর এখানে মিস্টার সারোয়ার আছেন, আমি একটা জিনিস জনশক্তি পাঠানোর জন্য যে এমওইউ গুলো হয়, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এগুলো একটু পাবলিক করার ব্যবস্থা করা, এটার ক্লজের ভিতরে আমরা কিভাবে তাদের সাথে কমিউনিকেট করব এগুলো বোঝানো, মানুষগুলোকে স্বীকৃতি দেওয়া, এটা একটা বিষয়, এটা ইনস্ট্যান্ট একটা বিষয়, কিন্তু লং টার্মে চিন্তা করতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে, এবং ঘটলে পরে আমরা কি করব সেটাও আমরা জানি। এবং সেটার জন্য আমাদের এমওইউ এবং আমাদের যে গ্লোবাল কম্প্যাক্ট আছে, যেই আন্তর্জাতিক আইনগুলো আমরা ব্যবহার করতে পারি, বাংলাদেশ এই জায়গাটাতে একটা ভালো জায়গায় ছিল, ভালো অবস্থানে ছিল, সে একটা পায়োনিয়ার ছিল এগুলোর ব্যাপারে। সেখানে ডেস্টিনেশন কান্ট্রিগুলোকে সংলাপে বসানো, এবং সেই বেসটা থাকলে না আমরা পুশ করতে পারবো যে তোমরা এটা কেন করছো, তোমরা কেন ক্রিমিনাল অফেন্সে আমার মাইগ্রেন্ট ওয়ার্কারকে ধরে নিয়ে যাচ্ছ, এটা যেমন দরকার। আর ওই দিকে আপনার এমবাসি গুলোতে স্পেশালি লোকবল নিয়োগ করা এবং কমিটেড লোকবল নিয়োগ করা, এবং তারা যাতে সেই সেবাগুলো দিতে পারেন, এই মানে অভিযোগটা যেন আর না থাকে যে আমি এমবাসিতে গেছি, আমার সাথে দুর্ব্যবহার করা হয়েছে, আমি সেবা পাইনি, এই জায়গাটা থেকে বের হয়ে আসাটা খুব দরকার। এবং সেখানটাতে আমরা উন্নত মানে যে দেশগুলো আসলে তাদের অভিবাসীদের খুবই গুরুত্ব দেয়, তাদের অনুসরণ করে আমরা কিন্তু তাদের জন্য লিগ্যাল সার্ভিস, ফাইন্যান্সিয়াল একটা পুল তৈরি করতে পারি। ইন্ডিয়ার আছে, ফিলিপাইন্সের আছে, তাদের একটা ফান্ড রেডি থাকে যেখান থেকে ইনাদেরকে, যেমন সাধারণত টিকিট কেটে আসতে হয়েছে, এটা কেন করতে হবে? উনি দেশের একটা কাজ করতে যে এই কাজটা হয়েছে, দেশের কাজ বলি বা উনি ডিপোর্ট হয়েছেন এবং ডিপোর্ট হয়েছেন নিজের টাকা খরচ করে, উনি ডিপোর্ট হয়েছেন এবং ডিপোর্টের টাকাটাও ওনার নিজের দিতে হয়েছে। এত দুঃখজনক আর কি হতে পারে? স্ট্রেসড অবস্থায় যারা থাকবেন তাদের একটা ফান্ড তৈরি করা, ইনস্ট্যান্ট একটা বাংলাদেশি কমিউনিটি ওয়েলফেয়ার ফান্ড হতে পারে এরকম একটা, সেটা রাখা, এবং সেটা দিয়ে এই অ্যাসিস্ট্যান্স গুলো দেওয়া, ইন্টারপ্রিটারের ব্যবস্থা করা, মিশনের সাথে এনজিও সিএসও যারা আছে তাদেরকে লিঙ্ক আপ করা, অনেক কিছু করার আছে। অনেক সিএসও বাংলাদেশে কাজ করেন, অনেক এনজিও কাজ করেন, আইএনজিও, কিন্তু তারা ওই দেশে ঢুকতে পারেন না, ওই দেশে তাদের কথা বলার মতো, কমিউনিকেট করার মতো অবস্থা নেই, যেহেতু সরকারের আছে, সরকার কিন্তু তাদেরকে নিয়ে আসতে পারেন। শাহাদাত, আমি আপনার কাছে ছোট করে জানতে চাই আপনার এক্সপেকটেশন কি, সরকার আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারে, খুব ছোট করে, আমাদের সময় অলমোস্ট শেষ। সরকারের কাছে আমার এটাই আবেদন যে আমাকে আগের জায়গা ফাটার দিকে, আর ওইখানে যদি না যেতে পারে কান্ট্রি লক করে দেয়, আমাকে অন্য রাস্তায় যাওয়ার জন্য হলো আমাকে সহযোগিতা করতে হবে। কারণ আমি এমন পরিস্থিতিতে আসছি, আমার 5 বছরের ইনকাম সোর্স সব আমি এখানে রেখে আসছি, এক কাপড়ে চলে আসছি, ঠিক আছে? আমার উপর 8-10 জন লোক আমার উপরে ডিপেন্ডেন্স করতেছে, আমার দিকে চায় রয়েছে, আমি চাউল কিনলে ওরা খাবে, কারণ প্রবাসে থাকি, কিন্তু 5 বছরের সবকিছু আমি ওইখানে রেখে আসছি, একটা কাজের সাথে আমি জড়িত করে দিচ্ছি যে লাইফে আরো সুন্দর কিছু করতে পারি। এই জন্য যে এরকম অ্যাক্সিডেন্ট হবে জানলে তো আর আমি টাকাগুলো ওই জায়গায় লাগাইতাম না, আমি একটা সাপ্লাইতে আমি টাকাগুলো সব লাগাই দিচ্ছি কাজের ক্ষেত্রে। আমার যা ইনকাম সোর্স ছিল সব আমি সৌদি আরবে রেখে আসছি, এক কাপড়ে আসছি, আমি শো আছি এখন বাংলাদেশে না থাকার মতো, যে চাউল কিনবো কালকে ওই টাকা আমার পকেটের মধ্যে নাই। আমি একজন প্রবাসী হয়ে দুঃখের সহিত এই কথাটা বলতেছি। জি, ধন্যবাদ আপনাকে। সারোয়ার আলম, আপনার কাছে আসছি। আপনি তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে ডক্টর সাইদা রোজানা রশিদ এর সাজেশনগুলো শুনলেন এবং শাহাদাতের
যে চাওয়াটা সেটাও শুনলেন, আপনার কি মনে হয় এর কিছু বাস্তবায়ন করা সম্ভব শর্ট টার্ম এবং লং টার্ম? না, এটা ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে আমি সবার আলোচনায় শুনলাম, এখানে যেটা বলা হয়েছে সেটা অবশ্যই করা উচিত বা করতে হবে। এখন কিছু কিছু বিষয় হলো যে আপনার সবকিছু আপনার নিজের নিয়ন্ত্রণ থাকে না। যে নিয়ন্ত্রণ থাকে না কিরকম, সেটা হলো যে ধরেন বিশেষ করে আপনার মধ্যপ্রাচ্যে যখন আমাদের লোকজন যায়, আমরা যখন যাই, ওই সমস্ত দেশের বেসিক নিয়মগুলো কিন্তু আইনগুলো তাদেরকে আমরা ব্রিফ করি, কারণ যাওয়ার আগে কিন্তু 3 দিনের একটা ভার্চুয়াল ওরিয়েন্টেশন কোর্স কিন্তু ম্যান্ডেট সবাইকে করতেই হয়, সেটা কিন্তু বলা হয়। এখন অসুবিধাটা যেটা হয়েছে সেটা হলো যে আপনি যত কষ্টই হোক অসুবিধাই হোক, আপনার ওই দেশের আইনটা মেনে আমাকে থাকতে হবে, মেনে চলতে হবে। এবং এই কারণে যেটা হলো ধরেন আমরা ওইখানে এটা নিয়ে খুব বেশি শোরগোল করতে পারিনি। যেটা অফিসিয়াল চ্যানেলে কথাবার্তা হয়েছে, নোট পাঠানো হয়েছে, দেখা করা হয়েছে, যা যা করা দরকার, কিন্তু এখানে মিডল ইস্ট কান্ট্রিগুলো যেটা হলো এই সমস্ত বিষয় তাদের মনে করতে এক্সিস্টেন্সের এগেনস্টে মানে একটা থ্রেট। এই কারণে তারা এই জায়গাটা কোনোভাবেই ইনফরমেশন শেয়ার করতে চায় না, তারা কোনোভাবেই এটাকে ডিসকাস করতে চায় না, এই জায়গায় কোনো ধরনের কোনো ছাড় তারা দিতে চায় না। আমাদের যে সমস্ত ওয়ার্কাররা এখানে এই ঘটনায় আটক হয়েছেন বা বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি মনে করি যে এটা যা করা দরকার এটা সরকার করছে। এবং ইতিমধ্যে যেটা হলো যে ধরেন প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের অ্যাডভাইজার, উনি যেটা করেছেন এইটা এই আরব দেশের মধ্যে একটা বড় ধরনের সফলতা নিয়ে আসছেন। মানে আরব দেশে আপনি আমাদের যে লোকজনের শাস্তি হয়েছিল, এটা কিন্তু ফেডারেল কোর্টে মানে ওদের সুপ্রিম কোর্ট আপিলেট ডিভিশন শাস্তি হয়ে গেছিল 24 ঘন্টার মধ্যে। সেইটা একমাত্র ওদের আমির ক্ষমা করতে পারতেন, সেইটাই করেছেন। ওনারা প্রথম রাজি ছিলেন না, তারপরে ওনার ফোনের কারণে হয়েছেন। তো এই জন্য আমি সবাইকে ধন্যবাদ দিই। আর একই সাথে তাদেরকে আমরা পক্ষ থেকে যতটুকু করা সরকার প্ল্যান করছে, প্ল্যানে আছে, আশা করি ভালো একটা কিছু হবে। তো এখন যেটা হলো যে আসলে ওনারা কোন দেশে যাবেন, কারণ গালফে তো আমরা পাঠাতে পারবো না, এখন বিকল্প এই মুহূর্তে মালয়েশিয়া বন্ধ, তাহলে কোথায় পাঠানো যায়? আমার ইউরোপের মার্কেটগুলো কিন্তু ওপেন নয়, চাইলে কাউকে পাঠাতে পারছি না। সুতরাং এখানে একটু টেক টাইম। এখন বিকল্প হিসেবে কি দেওয়া যায়, কি করা যায়, অনেকগুলো বিষয় গভর্নমেন্ট চিন্তা করতেছে, একটু ধৈর্য ধারণ করতে হবে, সেই অনুযায়ী আগাতে হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে আমাদের ওয়ার্কার যারা আছে, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, সেটা হলো যে আমাদের প্রবাসী ভাইদেরকে মানে যে যেখানে থাকেন সেই দেশের যে আইন আছে ওটা আপনার মানতে হবে। মানে ধরেন আমাদের এখানে যারা মিছিলে গিয়েছেন তারা আবেগটা নিয়ন্ত্রণ করতে পারেন, এটা হলো আমি হয়তো পারতাম না, কারণ এখানে যখন দেশে যখন ছাত্রদের উপরে এই গণহত্যা চলতেছিল তখন আসলে তার বাধ্য হয়ে করছে না। ওনারা আইন মেনে কিভাবে আইনকে টপল করবেন, মানে সরকারের আইন মেনে সরকারকে কিভাবে পতনে সহযোগিতা করবেন? এখানে যেমন যেটা হয়েছে, ধরেন ওনারা আটক করছেন, আমরা কিন্তু মানে বাংলাদেশের আইনেও তো এই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হলো, এটা তো আইন সিদ্ধ কোনো কাজ না। বাংলাদেশের আইনেও তো জুলাইয়ের গণ অভ্যুত্থান বেআইনি তৎকালীন আইনে। না, আমি সেটা বলছি না, কিন্তু আমাদের এখানে ফ্রিডম অফ স্পিচ আছে। আমি সাংবিধানিক ভাবে আপনি মিছিল করতে পারবেন, মিটিং করতে পারবেন, আপনি সবকিছু করতে পারবেন, কিন্তু ওই সমস্ত দেশে এটা এলাও করে না। তারা মনে করে এটা ধরেন মানে যে কমিউনিকেশন গ্যাপটা হয়েছে, যেটা আমরা যেটা ডক্টর রোজানা রশিদও বললেন যে এখানে একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, সম্ভবত সেই দেশের সরকার বুঝে উঠতে পারেনি যে এই প্রোটেস্টগুলো কাদের বিরুদ্ধে, ওরা হয়তো বা বুঝে নিয়েছে ওদের বিরুদ্ধে। এই ধরনের কমিউনিকেশন গ্যাপটার দূর করার জন্য বাংলাদেশ সরকারের কিছু পদক্ষেপ নেওয়া দরকার ছিল ক্লিয়ারলি। এটা তারা জানে যে এই যেমন ধরেন আপনাদের এখানে কয়েকটা ঘটনা আমি মেসেজ করে দেখেছি যে কয়েকজন হয়তো আপনার মিছিলে যায় নাই, কিন্তু সে হয়তো ফেসবুকে লাইভ করেছে এবং তার ওই ফেসবুক আইডি থেকে চেক করে দেখে তাকে আটক করে তাকে 1 সপ্তাহ পর রিপোর্ট করে দিয়েছে। মানে তারা মনে করছে যে সমস্ত লোকজন বাংলাদেশ গভর্নমেন্টের বিরুদ্ধে এখানে মিছিল করতে পারে, 2 দিন পরে তাদের গভর্নমেন্টের বিরুদ্ধে মিছিল করতে পারে। তো তারা এটা কিন্তু জানতো, তারা এটা শিওর হয়েছে যে এটা বাংলাদেশ গভর্নমেন্টের বিরুদ্ধে তারা মিছিলটা করছে, তারপরে কিন্তু আইনে এলাও করেন এবং তারা এটাকে সাংঘাতিক থ্রেট হিসেবে মনে করে, এই কারণে তারা এটাকে তারা সিরিয়াস। মানে আমাদের পররাষ্ট্র নীতি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটাও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শক্ত হতে হবে যেন আমরা এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারি আর কি। সারোয়ার আলম, আমি জানি যে আপনি গভর্নমেন্টের একটা ছোট পার্ট, আপনি ফুল গভর্নমেন্ট না, বাট আপনি যেহেতু একমাত্র গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ, সেহেতু আমাদের সবগুলো প্রশ্ন আপনার দিকেই ছুটেছিল। এবং আমরা আপনার অতীতও জানি যে আপনি ভালো কাজগুলো করতে গিয়ে কিভাবে তিরস্কৃত হয়েছিলেন অতীতে। আমরা আশা করব ভবিষ্যতে আপনি সঠিক গভর্নমেন্ট যখন দেশ চালায় তখন সঠিক লোকেদেরও মূল্যায়ন করবে, সেই আশাবাদও রয়েছে। ধন্যবাদ সবাইকে যারা আমাদের আজকে গেস্ট হিসেবে ছিলেন এবং যারা আমেরিকা, ইউরোপ এবং বাংলাদেশ থেকে আমাদের এই অনুষ্ঠানটা শুনেছেন, সবাইকে ধন্যবাদ। এবং আমরা আশা করব যে বাংলাদেশ যেই বিপ্লব পরবর্তী সরকার, সেই সরকার যেমন দেশের সংস্কার করছে, তেমনি দেশের বাইরে যে একটি বিপুল সংখ্যক বাংলাদেশি জনগোষ্ঠীরা প্রবাসী হিসাবে বিভিন্ন দেশে আছে, তাদের অধিকারের ব্যাপারে তাদেরকেও যেন অ্যাকোমোডেট করতে পারে, সেই ব্যাপারে টাস্ক ফোর্স গঠন করবে এবং সেই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অ্যাক্টিভ করবে। এবং আস্তে আস্তে আমরা একটি উন্নত জাতিসত্তার অধিকারী দেশের মতোই আমাদের পররাষ্ট্র নীতি এবং পররাষ্ট্র সার্ভিসগুলোকে
সবার কাছে উপস্থাপন করতে পারবো, অ্যাভেল করতে পারবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। নিউ ইয়র্ক থেকে শোয়েব আহমেদ, টাইম টেলিভিশন।